সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1314তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ রুবেল হোসেনের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল খাটের নিচে স্ত্রীকে কবর দিয়ে সেই খাটেই 10 বছর ঘুমাচ্ছে স্বামী। আপনি চিন্তা করতে পারেন, খাটের নিচে স্ত্রীকে দাফন করে কবর দিয়ে সেই খাটে 10 বছর ধরে নিবৃতে শান্তিতে ঘুমিয়ে যাচ্ছে এক স্বামী। এই গল্পটা এরকম একটা গল্প, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো, স্মৃতিতে ধরে রাখার মতো, কলিজা ছিঁড়ে যাওয়ার মতো, কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। এই গল্পটা মূলত ভালোবাসা নিয়ে একটা গল্প। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই রুবেল হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে রুবেল ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2টা বোন সহ বড় 3টা ভাই। আমরা টোটাল 4 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে মেলা দূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ী সহ আমাদের এলাকাতে আমার দাদার অগাধ সয় সম্পত্তি রয়েছে। এক কথায় বলতে গেলে আমার দাদা ছিলেন আমাদের এলাকার রাজা। আমার দাদা প্রাক্তন চেয়ারম্যান। আমার দাদা দীর্ঘ প্রায় 15 বৎসরের মতো চেয়ারম্যানই করে এবং 15 বৎসরে আমার দাদা দাঁড়াইলে পাশ করে 15 বৎসর পর্যন্ত আমার দাদা চেয়ারম্যানই করে এবং আমার দাদা আমাদের এলাকাতে চরম পরিচিত একজন মানুষ। সবাই আমার দাদাকে অনেক ভালোবাসে, সম্মান করে। এভাবেই আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। পরিবারের সবার ছোট ছেলে হিসাবে আমি যথেষ্ট পরিমাণের বেপরোয়া এবং দুষ্ট প্রকৃতির একটা ছেলে হয়ে যাই। ছোটবেলা থেকেই সবাই আমাকে বলতো যে আমি চেয়ারম্যানের নাতি এবং আমি চেয়ারম্যানের নাম রাখবো। আমার যদিও অন্য চাচারা ছিল, জেঠুরা ছিল, বাট তাদের সন্তানরা এবং আমার নিজের ভাই বোনেরাও ছিল আলাদা। আমি তাদের থেকেও ছিলাম সম্পূর্ণভাবে আলাদা। আমি কাউকে মানতাম না, কারো কথা শুনতাম না। প্রচণ্ড রকমের দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম আমি। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই এবং খুবটা বড় হওয়ার পরে আমি তখন এসএসসি পরীক্ষা দিই। আমার বাবা দুঃখ করে বলতেছিল যে রুবেল এসএসসি পরীক্ষা দিবে, ও তো নিশ্চিত ফেল করবে। কারণ আমি কখনোই বইয়ের সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি পড়তেই বসতাম না। আমি যে পড়তে বসতাম, আমার মা বলতো যে মুরগি খাবার খাইতেও আর একটু বেশি সময় লাগে। আমি যে সময় পড়তে বসতাম শুধু বই খুলতাম, পড়তাম, মানে এইটুকুই। পড়াশোনার প্রতি আমার কোনো রকমেরই কোনো আগ্রহ ছিল না। এরকম করতে করতে এসএসসি পরীক্ষা আসে। বাবা মা তো খুব টেনশানে, যে আল্লাহই জানে, না জানি ও কয় সাবজেক্টে ফেল করে, আমার মান সম্মান কিছুই থাকবে না। আমার আব্বা এরকম করে বলে। কারণ আমার বড় 3 ভাই আছে, তারাও যথেষ্ট শিক্ষিত। আমার বড় 2 বোন আছে, এরাও চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা, তারাও ভীষণ শিক্ষিত। অথচ আমি পরিবারের সবার ছোট ছেলে, যেখানে আমি সবার ভালো হওয়ার কথা, আমার অবস্থা এখানে হালুয়া। যাই হোক, একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিলাম এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি মোটামুটি বি গ্রেড পেয়ে পাশ করছি, মানে মিডল ক্লাসের পাশ করছি। এরপরেও আমার আব্বা মেলা খুশি। আব্বা বলতেছে যে এই যেভাবে আমি পাশ করছি ওইটুকুই সন্তুষ্ট। আব্বা ভাবছিল ফেল করে আব্বার মান সম্মান নষ্ট করব, তো সেক্ষেত্রে আমি যে পাশ করতে পারছি এতে আমার আব্বা মহা খুশি। যাই হোক, এরপরে আব্বু তখন করলো কি, আমার মাকে বললো একটা কাজ করো, আমরা যদি রুবেলকে এখানে রাখি, রুবেল আসলে পড়াশোনা করবে না। কারণ আমার দাদি, আমার বড় ভাই বোন সবাই আমার অনেক আদর করে। আমার চাচু, জেঠু সবাই আমাকে অনেক বেশি আদর করে। কারণ আমি দেখতে শুনতে মাশাআল্লাহ আমার ভাইদের মধ্যে সবচেয়ে বেশি কিউট ছিলাম, অনেক গুলুগুলু টাইপের ছিলাম। তো সবাই আমাকে আদর করতো এবং আমি সবার আদর ভালোবাসা পেয়ে পুরো নষ্ট হয়ে যাই। একটা পর্যায়ে আব্বু বলে যে আমার আম্মুরে বলতেছে একটা কাজ করো, রুবেলকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দাও। আম্মুরে বলতেছে, আমার আম্মু যেটা আমাকে আমার নানু বাড়ি পাঠিয়ে দেয়, বলতেছে তোমাদের বাড়িতে পাঠিয়ে দাও এবং ওখানে গেলেও ভালো করতে পারবে। আর আমার নানা ভাই ছিলেন হচ্ছে একটা হাই স্কুলের শিক্ষক,
চট্টগ্রাম শহরেরই একটা মানে বেসরকারি হাই স্কুলে আমার নানা ছিলেন একজন শিক্ষক। তো আমার মায়েরে বলতেছিল, যেহেতু তোমার আব্বা শিক্ষক, ওইখানে থাকলে ওর ভালো থাকবে এবং চট্টগ্রাম শহরে থাকবে, শহরের পরিবেশে থাকলেও ভালো থাকবে, ওরে তাহলে আমরা কলেজে চট্টগ্রাম শহরেই ভর্তি করাই। তো আমার আব্বার এই প্রস্তাবটা আমার আম্মা সাদরে গ্রহণ করলো এবং সবাইকে বললো, শুধু আমার দাদি রাজি হচ্ছিল না। আমার দাদি বলতেছিল যে না, রোবেলটা আমরা শহরে পাঠাবো না, আমাদেরকে এতই অভাব পড়ছে, ও পড়াশোনা করে চাকরি করতে হবে, ওর পড়াশোনা করা লাগবে না, ও আমাদের সাথে গ্রামেই থাকবে। তো আমার আব্বু খুব বকা দিল দাদিরে যে আপনি এরকম করে করে ওর জীবনটা নষ্ট করে দিছেন, শুধু আপনার কারণে ওর আজকে এই করুণ পরিণতি, ওরে আমি শহরে পাঠাই দিব। তো সবার বাধা ডিঙিয়ে একটা পর্যায়ে আমাকে তখন শহরে পাঠাই দিল। আমি আমার নানার বাসায় চলে আসলাম। ভাই, একটা মানে ছাড়া গরু যখন হঠাৎ করে বন্দি হয়ে যায়, ওর অবস্থা যে কেমন হয় আমি তার জ্বলন্ত প্রমাণ। আমি আমার নানু বাড়িতে ফ্ল্যাটে থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছি। আমার মামাতো ভাই বোনেরা আছে, এরা অনেক ভালো আমার সাথে, সবাই আমার সাথে অত্যাধিক ভালো, কিন্তু আমি মানে ওখানে থাকতে পারতাম না। মানে থাকলেই ধরেন আমার খুবই খারাপ লাগতো। আমি একদিন চুরি করে চলে আসি বাড়িতে, চুরি করে বাড়িতে চলে আসি, মানে বাড়িতে এসে থাকতে শুরু করি। এবং কয়েকদিন থাকার পরে আমার বাবা তখন আমাকে আর আমার নানু বাড়িতেও রাখলো না। তখন আমি যে কলেজে ভর্তি হয়েছি ওই কলেজের হোস্টেলে আমাকে পাঠিয়ে দিছে। তো আমি তখন কলেজের হোস্টেলে থাকতাম। তো কলেজের হোস্টেলে থাকা অবস্থায় আমি তখন রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। আমার দাদার যেহেতু পুরনোভাবে মানে পুরনো রাজনীতিবিদদের সাথে সম্পর্ক ছিল, ভালো ছিল, আমার ওই দাদার পরিচয় দিয়ে দাদার নাতি হিসাবে চট্টগ্রাম শহরেরই ভালো ভালো রাজনীতিবিদদের সাথে আমি ভালোভাবে জড়িয়ে পড়ি এবং এরাও আমাকে খুবভাবে গ্রহণ করে নেয় যে আমার আমার দাদার পরিচয় দিয়া। এবং ওভাবেই তখন আমি রাজনীতি করতে শুরু করি। কলেজ জীবন আমি তখন রাজনীতি করি। তো বাড়িতে যাইতাম, আসতাম, ঘুরতাম ফিরতাম। আব্বা সবসময় বলতো যে রাজনীতি ভালো না, পড়াশোনার সাথে রাজনীতি যায় না, এটা করিস না, কিন্তু আমি আব্বার কথা শুনতাম না। বরাবরের মতো আমি রাজনীতি করতাম এবং রাজনীতি নেতা আমি ছিলাম। ভালোই লাগতো ভাই। ক্যাম্পাসে গেলে সবাই সালাম দিত, ভাই ছাড়া কথা বলতো না, মানে অন্যরকম একটা সম্মান। আমার কাছে মনে হয় যে কলেজ জীবনে বা ছাত্র জীবনে রাজনীতির মতো সম্মান আর অন্য কিছু হতেই পারে না। ওই সময়টা তো আমার কাছে এটা মনে হয়েছিল আর কি। একটা পর্যায়ে তখন আমি কি করলাম, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি ওই মুহূর্তে। আমি তখন আমাদের কলেজের বড় রাজনীতি নেতা, সবাই আমার কথায় উঠে বসে এবং সবাই আমাকে মানে। ওই মুহূর্তে একদিন হলো কি, বিকেলের দিকে আমাদের কলেজ ক্যাম্পাসে আমাদের একজন ডাক পিয়ন, যিনি সেই সময়টাতে মোবাইল ফোন ছিল না, মানে শুধুমাত্র চিঠির মাধ্যমে কথাবার্তা হতো, মোবাইল ফোন টোটালি ছিল না। পরে হচ্ছে আমার বাড়ি থেকে একটা চিঠি আসছে আমার কাছে, বাড়ি থেকে চিঠি আসছে। পরে ওই যে ডাক পিয়ন থেকে উনি আমাকে চিঠিটা দিয়ে গেল, বললো যে রোবেল সাহেব, এটা আপনার চিঠি। তা আমি যখন ক্যাম্পাসে বসে আছি, চিঠিটা হাতে পাওয়ার পরে আমি ভাবছিলাম হয়তো মা মাঝে মাঝে আমাকে চিঠি লেখে, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি কিনা, ঘুমাই কিনা, ভালো আছে কিনা, এগুলো জানার জন্য। তো ভাবছিলাম মনে হয় চিঠিটা মাই দিছে। তো চিঠিটা ওই হাতের মধ্যে আমি পকেটে ঢুকে ফেলছি। পকেটে ঢুকে আমি তখন মানে বাসায় চলে আসছি, মানে আমি যেই হোস্টেলে থাকতাম ওইখানে চলে আসি। তো হোস্টেলে চলে আসার পরে পরের দিন আমি আবারও ক্যাম্পাসে গেছি। ওই যেই প্যান্টটা পরে মানে প্যান্টটার পকেটে আমি চিঠিটা রাখছি, ওইটা কিন্তু ঘরের মধ্যে রয়ে গেছে, মানে আমার হোস্টেলে রয়ে গেছে। পরের দিন ক্যাম্পাসে গেছি, ক্যাম্পাসে গেলাম, পরের দিন বিকেলে অ্যাট এ টাইমে আমার কাছে আরেকটা চিঠি আসছে। এবং বিকেলবেলা আমি ক্যাম্পাসে বসে আছি, আরেকটা চিঠি আসছে এবং ডাকপিয়ন সেম চিঠিটা নিয়ে আসছে, এসে বলে যে এটা আপনার চিঠি। এখন চিঠিটা পাইয়া আমি তো একটু মানে একটু বিব্রত হয়ে গেলাম যে কী ব্যাপার, কালকে একটা চিঠি আসলো আর আজকে আর একটা চিঠি আসলো, ঘটনা কি? মানে আমার নামে কি প্রত্যেকদিন চিঠি আসে নাকি? না আমার নামে কি প্রতিদিনই চিঠি আসে? এটার মানে কি? তাহলে আমি তখন চিঠিটা হাতে নিলাম, হাতে নিয়ে দেখলাম যেটা আমার আম্মার চিঠি, মানে মা চিঠি লিখছে। তখন মনের মধ্যে প্রশ্ন জাগলো, আরে গতকালকে তাহলে যে চিঠিটা আসছে ওইটা কে দিছে? মানে গতকালকের চিঠিটা কোত্থেকে আসছে? আজকের চিঠি না হয় মা দিল বুঝলাম, তাহলে গতকালকের চিঠি আমাকে কে দিল? মানে তখন আমি একটু মানে সারপ্রাইজ হয়ে গেলাম, তাহলে গতকালকের চিঠি কোত্থেকে আসছে এবং ওই চিঠি কে দিল? তখন আর বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, এই চিঠি আসলো কোত্থেকে, গতকালকের চিঠি কীভাবে আসলো, মানে খুবই অবাক হয়ে গেলাম আর কি। পরে ক্যাম্পাসে সবার সাথে কথাবার্তা বলতেছি, আর আমি কখন বাসায় যাব, গতকালকের চিঠিটা দেখব যে ওই চিঠি কে দিছে। তো ক্যাম্পাসে যেহেতু রাজনীতি করে পোলাপাইনে ছাড়ে না, একটার পর একটা ঝামেলা নিয়ে কথাবার্তা আসেই আছে। তো মোটামুটি সব কিছু শেষ দেশ করে এক পর্যায়ে আমি তখন বাসার দিকে রওনা দিছি। মেসেজ চলে গেলাম এবং মেসেজ যাওয়ার পরে আমি দৌড়ে গিয়ে ওই প্যান্টটা নিছি, যে প্যান্টের পকেটে চিঠি ছিল। ওই প্যান্টের পকেটে চিঠিটা বের করে দেখতেছি, ওই চিঠিটা পাঠাইছে লামিয়া আক্তার নামের একটা মেয়ে। আর লামিয়া আক্তার দেখার পর আমি একটু অবাক হয়ে গেলাম, কিরে লামিয়া আক্তার নামে তো আমি কাউকে চিনি না, আমার তো লামিয়া আক্তার নামের কারোর সাথে কোনো পরিচিতও নাই। আমাদের এলাকাতে লামিয়া আক্তার বলে কোনো মেয়ে আছে আমি তাদের চিনিই না। এবং চিঠির ঠিকানা আমাদের এলাকা, মানে আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই ঠিকানা। তা আমি তখন চিঠিটা খুললাম, ভালো করে খুললাম, খুলে চিঠিটা পড়তে শুরু করলাম। এবং চিঠিটা পড়ে আমি দেখলাম যে চিঠিটা হচ্ছে আমাদের ঘরে একজন কাজের মহিলা আছে, যার নাম হচ্ছে লায়লা খালা। তো লায়লা খালা আজকে বহু বছর ধরে আমাদের এখানে কাজ করে। তো
তো বহু বছর ধরে কাজ করে ওনার মেয়ে লামিয়া আমাকে চিঠিটা লিখছে। লামিয়া চিঠি লিখছে এরকম করে যে ভাইয়া আমি নবম শ্রেণীতে পড়ি, মানে মাত্র নবম শ্রেণীতে উঠছি এবং আমার নাম লামিয়া, আমার বাড়ি এটা, আমার আম্মু আপনাদের বাসায় কাজ করে অনেক দিন ধরে, আপনাদের বাড়িতে কাজ করে। তো ভাই আমি পড়াশোনা অনেক ভালো এবং আমি অনেক মেধাবী, আমি মানে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করি। তো ভাইয়া আমার আম্মু আমাকে বিয়ে দিয়ে ফেলতেছে, একটা বয়স্ক লোকের সাথে আম্মু আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি ভাই এই মুহূর্তে বিয়ে করতে চাই না। এবং আপনি যে গ্রামে আসছেন, আমি দেখছি আপনি রাজনীতি করেন, সবাই আপনার কথা শোনে, আপনার কথা মানে, এবং আপনি অনেক উদার মনের মানুষ। আপনি আমাদের স্কুলেও আসছেন, আমাদের স্কুলেও আপনাকে দেখছি, খুব ভালো লাগছে। তো আমার কাছে কেন জানি মনে হয় যে আপনি যদি আমার আম্মুর একটু বুঝান, ঠিকঠাক মতো করে আমার আম্মুকে একটু বুঝান, তাহলে আমার আম্মু এই মুহূর্তে আমাকে বিয়েটা দিবে না। আমি ভাই এই মুহূর্তে বিয়ে বসতে চাই না, আপনি মেহেরবানি করে আমার আম্মুকে একটু বুঝিয়ে দেন। মানে এই চিঠি ভরভরে এই মেয়ের কিন্তু আমি জীবনেও কখনো দেখিনি। এমনি লাইলা খালা আমাদের বাসায় বহু বছর ধরে কাজ করে, অনেক বছর ধরে, প্রায় আমি ছোটোবেলা থেকে দেখে আসছি না আমাদের বাসায় কাজ করে। তো ওনার মেয়েরে আমি কখনোই দেখি নাই, আমার কোনোদিন চোখের সামনেই পড়ে নাই, বাট আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই। তো চিঠিটা পাওয়ার পর ওই সময় তো মোবাইল ফোন নাই যে আমি হেলো বলে ফেলে, মানে হেলো বলে সব সমাধা করে ফেললাম। পরে চিঠির উত্তরটা আমি আর দিলাম না দিয়া তার পরের দিন, মানে একদিন গ্যাপ দিয়া এর পরের দিন আমি বাড়িতে আসছি। এবং চিঠিটা পাওয়ার পরে আমার ভিতরটা একটু মানে গ্রামের একটা মেয়ের জন্য আমি কিছু একটা করব, একটা মেয়ের বাল্য বিয়ে হয়ে যাবে, তার তো এখনও বিয়ের বয়স হয়নি, মানে ক্লাস 9-এ উঠছে, তাহলে তো বিয়ের বয়সটা এখনও হয়নি। তো একটা বাল্য বিবাহে, মানে বাল্য বয়সে একটা মেয়ের বিয়ে হয়ে যাবে এবং আমি এটা ঠেকাতে পারবো না। আমি একজন রাজনীতিবিদ, রাজনীতি করি, তো আমার রাজনীতি করার আর ভ্যালুটা রইল কি। যাই হোক, পরে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে লায়লা খালা কাজ করতেছে, মানে প্লেট পরিষ্কার করতেছে। আমি বললাম, খালা এই কাজগুলো কইরা আপনি একটু আমার সাথে আসেন, আপনার সাথে আমার কথা আছে। পরে খালা বলে, কী কথা? আমি বললাম, আসেন। পরে আমি বারান্দায় গিয়ে বসছি, খালা তার কাজটা সম্পূর্ণ শেষ করে বারান্দাতে আসছে, মানে আমার বারান্দাতে, রুমের বারান্দায় আসার পর আমি খালারে বললাম, খালা লামিয়া কি? এটা বলার পরে খালা আমারে বলে, তুমি লামিয়ারে চিনো না? আমি বললাম যে না, আমি আসলেই চিনতেছি না লামিয়াকে। বলে, লামিয়া তো আমার মেয়ে। আমি বলে, আপনার মেয়ে কয়টা? বলে, আমার মেয়ে তো বাবা একটাই। তাই বলে, আপনার কোনো ছেলে মেয়ে নেই? বলে, না, আমার একটা ছেলে ছিল, তো ছোটো হয়ে থাকতেই মারা গেছে। তোমরা তো টাকা পয়সা দিছিলা বাঁচানোর জন্য, হসপিটালে ভর্তিও করাইছি, কিন্তু আমি তো ছেলেটার বাঁচাইতে পারিনি। তো আমার একটাই মেয়ে, আমার কোনো ছেলে নাই। আমি তখন বললাম, আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন? বলে, হ্যাঁ বাবা, তোমারে বলতাম, আমি তো আসলে তুমি বাড়িতে আসছো, মনে মনে ভাবতেছি তোমারে বলবো যে আমার মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে। তো তুমি যদি পারো আমার কিছু সাহায্য সহযোগিতা করে, তুমি তো রাজনীতি করো, তোমার কাছে মোটামুটি দলীয় টাকা পয়সা আছে, যদি পারো আমার একটু দিও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে খালা, সমস্যা নেই, আপনার মেয়ের বিয়ে হবে, আমি আপনাকে টাকা দিব। আপনি কাজ শেষ করে যাবেন কখন? বলে, বাজান মাগরিবের সময় চলে যাব। আমি তো আগে রাত্রে 8-9টার দিকে যাইতে, আমার মেয়েটা একটু যুবতী হয়ে গেছে, ঘরের মধ্যে একা একা থাকে, ভয় লাগে। আবার মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, গ্রামে তো দুষ্ট ছেলের অভাব নাই, এই জন্য আসরের নামাজটা পড়ে মাগরিবের আগেই চলে যাব। তাই আমি বললাম, খালা ঠিক আছে, আপনি জান, আর আমি মাগরিবের পরে আপনার বাড়িতে আসবো। পরে আমার বলে, বাজান তুমি আমার বাড়িতে যাওয়া মাগরিবের পরে কোনো কারণ আছে নেই? আমি বললাম, না, কোনো কারণ নাই, আমি এমনিই যাবো, কেন যেতে পারি না? বলে, না ঠিক আছে, তুমি আসবা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আইসো। তো উনি তখন কাজ টাজ করে চলে গেছে। আমি এলাকার মসজিদে মাগরিবের নামাজ পড়ছি, এলাকার এক ছোটো বাইরে নিয়ে আমি তখন ওই বাইকে করে পাশের গ্রামে গেছি। পাশের গ্রামে যাওয়ার পরে ঘরে ঢুকছি, ঢুকার পরে ওই মেয়েরে কিন্তু দেখি না। খালার 3টা রুম আর কি, ছোটো ছোটো 3টা রুম, মধ্যে রুমের মধ্যে গিয়ে বসছি। তো খালা তো আমার এইটা ওইটা কাইটে দিতেছে, মানে আমি ওনাদের বাড়িতে কখনোই যাই না, এই প্রথম গিয়েছি, মানে কী দিবে না কী দিবে পাগল হয়ে গেছে। পরে খাওয়া দাওয়া দিচ্ছে, আমি খাইলাম, খাইয়া নাস্তা পানি করলাম, করে বলতেছে, খালা লামিয়ার একটু ডাক দেন। পরে খালা লামিয়ারা ডাক দিল। লামিয়া তখন পাশের রুম থেকে আসছে, একেবারে গোমঠা দিয়ে আসছে মুখ পর্যন্ত, মানে ওর দেখা যায় না, একদম চোখও দেখা যায় না, এমন একটা অবস্থা। আমি বললাম, তোমার নাম কি লামিয়া? বলে, জি ভাইয়া। আমি কোন ক্লাসে পড়ো? বলে, ভাইয়া 9-এ পড়ি। তাই আমি বললাম, তোমার রুল নাম্বার কত? বলে, ভাইয়া 3। আমি বললাম, তোমার রুল নাম্বার 3, তুমি ক্লাস 9-এ পড়ো, তুমি শফি স্যারে চিনো? বলে, হ্যাঁ চিনি। আমি বললাম, ও আচ্ছা ভালো। তোর মায়ের আমি তখন বললাম যে আপনার মেয়ে রুল নাম্বার 3, এটা তো আপনি কোনোদিন আমাদেরকে বলেন নাই। ক্লাস 8-এ যখন 9-এ যখন আমি পড়ি, আমার রুল নাম্বার ছিল 52, তো এই মেয়ে রুল নাম্বার নাকি 3, তাই তো অনেক মেধাবী। তো ওর মা বলতেছে যে, বাবা মেধাবী হয়ে কী করবো বলো, পড়াশোনা তো করাইতে পারি না, এখন আল্লাহ রহমতে একটা ভালো বিয়ের ঘর আসছে, বিয়েটা দিয়ে দিতে পারলে বাঁচি। তাই আমি বললাম, বিয়ে দিয়ে দিতে পারলে বাঁচেন? বলে, হ্যাঁ। বললাম, লামিয়া তুমি কি বিয়ে করবা? তোমার আম্মা যে বিয়ের ঘর আনছে, বিয়ে ঠিক করছে, তুমি কি রাজি আছো? মেয়ে তখন নিচের দিকে তাকায় আছে। আমি বললাম, এই লামিয়া কথা বলো, তোমার আম্মা যে তোমার জন্য বিয়ের ঘর আনছে, বিয়ে দিবে, এই বিয়ে থেকে তুমি রাজি? মেয়ে তখন নিচের দিকে দিয়া মুখটা দিয়া মাথা নাড়ায় বলে, না। আমি বললাম, কি খালা, আপনার মেয়ে তো রাজি নাই?
আপনি আপনার মেয়েরই বিয়ে দিয়ে দিবেন, আপনার মেয়েই তো রাজি না, ওরে বিয়ে দিবেন, এটা কী ধরনের কথা? আর মেয়ে যে রাজি নেই এটা হচ্ছে এক কথা, দ্বিতীয় কথা আপনার মেয়ের বিয়ের বয়স তো হয় নাই। এখন যদি আপনি মেয়ে বিয়ে দিতে যান তাহলে তো আপনার মামলা খাবেন, মানে আপনি তো বাল্যবিবাহের মামলা খেয়ে যাবেন, আপনি তো আমিও বাঁচাইতে পারবো না। এবার উনি দৌড় দিয়ে আমার হাত ধরে ধরে কান্না করে দিচ্ছে, বাজানো আমারে বাঁচাও, আমার একটা ভালো বিয়ের ঘর আসছে, আমার মেয়েটার আমি বিয়ে দিতে পারলে বাঁচি, বাবা আমি যাতে কোনো ঝামেলায় না পড়ি, বাবা তুমি তো আসো, বাবা তুমি আমারে বাঁচাও, আমি বহু বছর ধরে তোমাদের ঘরে কাজ করি, আমারে বাঁচাও। আমার অনেকেই ধমকাধমকি করতেছে, আমার মেয়েও বিয়েতে রাজি নেয়, আবার অনেকেই ধমকাধমকি করে যে বাল্যবিবাহ দিতেছি আমি, আমার বাড়িতে পুলিশ আসবে, আমাকে জেলে নিয়ে যাবে, এরকম কথাবার্তা অনেকেই বলতেছে। তো বাবা তুমি যদি মেহেরবানি করে পারো বাবা আমার মেয়েটারে বাঁচাও, আমার মেয়েটার অন্তত বিয়ে দেওয়া পর্যন্ত বাবা তুমি গ্রামে থাকো, আমার মেয়েটার বিয়ে আমি তাড়াতাড়ি দিয়ে দেবো, তুমি একটু থাকো। আমি বললাম আচ্ছা আপনি আমার হাত ছাড়েন, একটু রিল্যাক্সে বসেন, আপনি মেয়ে বিয়ে দিতে চাচ্ছেন কেন? বলতেছে বিয়ে দিব বাঁচান, আমি মেয়েরে পড়াশোনা করাইতে পারি না, খাওয়াইতে পারি না, আমি আরেক বাড়িতে কাজ করে, মেয়ের বাবা চলে গেছে, মেয়ের ছোটোকালে রাইখা, এরপরে মেয়ের বাবারও কোনো খোঁজখবর নাই, মেয়েটার আমি যুবতী ঘরে রাখি, কোন সময় কোন ছেলে কোন দিক দিয়ে কী করে, আমি তো বাবা এই জন্যই বিয়ে দিয়ে দিব। আমি বললাম আচ্ছা আপনার মেয়ের যদি সিকিউরিটি দেওয়া আছে যে আপনার মেয়েরে কেউ কোনো ক্ষতি করবে না, আপনার মেয়ে স্কুলে যাবে আসবে, কেউ তার দিকে ফিরেও তাকাবে না, এরকমভাবে যদি মেয়েকে সিকিউরিটি দেওয়া যায়, আমি যদি ওরকমভাবে নিরাপত্তা দিতে পারি, তাহলে কি আপনি আপনার মেয়েরে এখানে রাখবেন, মানে পড়াশোনা করাবেন? বলে না বাবা পড়াশোনা করাইতে তো টাকা লাগবে, আমি টাকা কই পাবো? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আপনার টাকার ব্যবস্থাও করে দেবো, আপনার মেয়ে পড়াশোনা করবে সেই টাকার ব্যবস্থাও করে দিব, তখন কি আপনি বিয়ে বন্ধ করবেন? এইবার বলতেছে বাবা যদি এরপর আমি এরকম ভালো ঘর না পাই। আমি বললাম আপনার মাইয়া ক্লাস 9-এ পড়ে, এখনই যদি এত ভালো ঘর আসে, একটা সময় মাইয়া SSC পাস করবো, আরও সুন্দর হইব, তখন তো আরও ভালো বিয়ের ঘর আসবে। পরে বলতেছে বাবা এটা তুমি কী কো? আমি বললাম হ্যাঁ আপনি এটা করেন, কিন্তু এই কথাটা আমার পরিবারের কোনো মানুষকে জানাইন না, আমার মা বাবা অথবা যারা আছে তারা যাতে বিষয়টা না জানে, কারণ আমার পরিবার তো একটু অন্যরকম, আপনি তো জানেনই। পরে বলো আচ্ছা ঠিক আছে বাবা আমি কাউরে জানাবো না, তুমি যদি বলো তাইলে বাবা আমি এটাই করবো। আমি বললাম হ্যাঁ আপনি তাইলে এইটাই করেন, এই মেয়েরে এভাবেই রেখে দেন, ও পড়াশোনা করুক, SSC পাস করুক, এরপরে বিয়ে শাদী নিয়ে আমরা চিন্তা করবো। এই কথা বলে আমি তখন খালার হাতে 5,000 টাকা দিছি, উনি নিতে চায় না রে বাবা। আমি বললাম এটা আপনি নিয়ে যান, আপাতত বিয়ে বন্ধ করেন। এই কথা বলার পরে আমি তখন কী করলাম, রাতে চলে আসছি, আইসা তবে আমি ঘুমিয়ে আসছি, আমি আবার আমাদের বাড়ির কোনার রুমটার মধ্যে ঘুমাইতাম, মানে রাস্তার পাশে একদম কর্নারের রুমে ঘুমাইতাম। আমি তবে ওখানে ঘুমিয়ে আসি, তখন হলো কি আপনার ফজরের পরে, মানে ফজর আজান দিছে, আমি কিন্তু নামাজ পড়ি না, কিন্তু ফজর আজানের সময় আমার ঘুমটা ভেঙে গেছে। ফজর আজানের পর দেখলাম কি আমার জানালার মধ্যে কে যেন এসে টোকা দিতেছে, আস্তে আস্তে করে খুব টোকা দিতেছে। 2-3টা টোকা দেওয়ার পরে আমি তখন জানালাটা খুললাম, জানালাটা খোলার পরে দেখি ওই মেয়েটা দাঁড়ায় আছে, মানে লামিয়ে দাঁড়ায় আছে। আমি তো ওর দিকে তাকে অবাক, এত সকালবেলা, আর খুব সুন্দর লাগতেছিল, মনে হয় যেন সকালের একটা তাজা গোলাপ ফুল ফুটে আছে, এত সুন্দর লাগতেছে। আমি ওর দিকে তাকায় বললাম যে কী ব্যাপার, এত রাতের বেলায়, এখনও তো সকালও হয়নি, তুমি এখানে কি করো? বলে ফুল কুড়াইতে গেছিলাম। আমি বললাম ফুল, কিসের ফুল? বলে ফুল আনছি আপনার জন্য। এই কথা বললেও আমার কী করলো, ওই গ্রামীণ কিছু ফুল থাকে না যেগুলো রাস্তার পাশে ফুটে, বাট অনেক সুন্দর, এই টাইপের কয়টা ফুল আমারে দিল। তখন শীতের মৌসুম আসতেছে এরকম একটা সময়। আমি তখন বললাম যে তুমি আমার এই মানে ফুলগুলা দিলা এত সকালবেলা, তুমি খালি পায়ে, তোমার পায়ে জুতোও নাই, কি ব্যাপার? বলে আমি না আপনাকে থ্যাঙ্কস জানানোর জন্য আসছি, আপনার জন্য আমার বিয়েটা ভাঙছে, বা আপনার জন্য আল্লাহ আমাকে পড়াশোনা করার সুযোগ দিছে, আপনি আমার যে উপকার করছেন, আমি না আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার ঋণ শোধ করতে হবে না, তুমি আমার মাঝে মাঝে চিঠি লিখো, কি হয় না হয় আমার জানাইও, আর আমি বাপ্পিরে বলে দিতে আসি, বাপ্পি তোমার আমাদের এলাকারই ছেলে, ওই তোমারে দেখে রাখবে, তোমার কোনো ঝামেলা হলে তুমি ডিরেক্টলি বাপ্পিরে বলবা, আমি তো এলাকায় থাকি না, বাপ্পিরে বলবা, আর বাপ্পি যদি কভার করতে না পারে তাহলে আমার জন্য চিঠি লিখবা। বলে আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। যাই হোক এভাবে কথাবার্তা বললাম, এবং পরের দিন আমি তখন আবারও আমার চিটং শহর আমার ক্যাম্পাসে চলে আসলাম। তো ক্যাম্পাসে আসি, ওই মেয়ে আমার জন্য চিঠি লেখে, এমনিই লেখে কী করি, ভালো আছি কি না, আমিও মাঝে মাঝে চিঠির উত্তর দিই, ওরকমভাবে তার সাথে আমার কথাবার্তা হতো। তো এই করতে করতে আমি তখন কলেজে মোটামুটি একটা ভালো অবস্থানে চলে যাই, মানে এক কথায় বলতে গেলে বিপি হয়ে যায়। তো বিপি হওয়ার পরে আমি তখন করলাম কি, ওই সময় বিপি ছিল, কলেজের মধ্যে বিপি ছিল, এখন এটা নাই, আমাদের সময়কাতে ছিল। তো বিপি হওয়ার পরে আমি তখন আর পরীক্ষা দিই না, মানে ফাইনাল যে পরীক্ষা ওই পরীক্ষা আর দিই না, কারণ ওইখান থেকে আমার একটা ইনকাম হচ্ছে, বা আমি ওখান থেকে বড় রাজনীতিবিদ হবো, এই জন্য আমি আর ওই ফাইনাল পরীক্ষাটা দিই না। তো এই করতে করতে পরে হইল কি আপনার, এই মেয়েটা তখন এই আপনার 9 থেকে ক্লাস 10-এ উঠলো, আমি ওই ইন্টারমিডিয়েটে পড়ে রইলাম আর কি। যারা কলেজে রাজনীতি করে এরা এরকমই হয়, আমি ওদের মতো আদুবাই হয়ে গেলাম।
একসময় মেয়েটা এসএসসি পরীক্ষাতেও দিল এবং এসএসসি পরীক্ষাতে সে খুব ভালো রেজাল্ট করলো। আমাদের স্কুল থেকে সেই স্ট্যান্ড করলো, এত ভালো রেজাল্ট করলো। আলহামদুলিল্লাহ, সবাই তো অনেক খুশি যে এই মেয়ে এত ভালো রেজাল্ট করবে, এটা কারো চিন্তা ভাবনার মধ্যেও ছিল না। এবং সবাই তখন এলাকাতে অনেকটা খুশি। পরে আমার বাবা মাও তখন কিছুটা জানতো যে আমি মেয়েটারে সাপোর্ট করছি বা তারা পড়াশোনা করাই দিচ্ছে, তো আব্বা আম্মা তেমন কিছু বলে নাই। তো এই করে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে এসএসসি পাস করার পরে আমি তখন মেয়েটারে আমি যেই কলেজের বিপি ছিলাম ওই কলেজে এনে ভর্তি করাই দিই। ওই কলেজে ভর্তি করে এবং ওই কলেজে ভর্তি করানোর পরে ওই মেয়ে যখন আমি কলেজে ভর্তি করাই, কলেজের প্রতিটা ছেলে ক্রাশ হয়ে যায়। মেয়েটা দেখতে যেমন লম্বা ছিল, অনেক লম্বা এবং ফর্সা, দেখলে পুরো ইন্ডিয়ান নায়িকাদের মতো লাগে এবং চেহারা অদ্ভুত রকমের সুন্দর, ওর দিকে তাকাইলে তাকাই থাকতে ইচ্ছে করে, এত মায়াবী চেহারা। তাই পোলাপাইন যারা আছে সবাই মোটামুটি ওর প্রতি ক্রাশ হয়ে গেছে, কিন্তু সবাই বুঝে গেছে যে এটা হচ্ছে বিপি রোবেল ভাইয়ের বোন বা রোবেল ভাইয়ের এলাকার মেয়ে, এই জন্য আর কেউ ওভাবে তাকায় না, কিন্তু প্রেমের প্রপোজাল প্রতিদিনে পাচ্ছে। তাই করতে করতে মাঝে মাঝে আমি ওর কাছে যাইতাম, দুষ্টামি করতাম, কথাবার্তা বলতাম। তো ওর পড়াশোনার খরচ কিন্তু সম্পূর্ণ আমিই দিতাম। তো এই করতে করতে একটা পর্যায়ে ওর প্রতি আমার ভালো লাগা কাজ করতে শুরু করে। এবং এই ভালো লাগাটা যে শুধু ক্যাম্পাসে আসার পর থেকে বা কলেজে ভর্তি হওয়ার পর থেকে তা কিন্তু না। ওরে যখন আমি মাঝে মাঝে গ্রামে যাইতাম, ওর সাথে আমার দেখা হইতো, কথা হইতো এবং নিবৃত্তি নীরবে বসে আমার সাথে কথা বলতো, তখন থেকে মেয়েটার আমার ভালো লাগতো। এবং তখন থেকে তার সাথে আমি একটা সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করতাম, তারে আমার ভালোবাসার কথা বলার জন্য চেষ্টা করতাম, এবং তখন থেকে মেয়েটা আমার ক্রাশ হয়ে যায় এক কথায়। তো ক্যাম্পাসে আসার পরে তো আরও বেশি। যাই হোক, এরকম করতে করতে প্রায় 1 বছরের কাছাকাছি কেটে যায়। 1 বছরের কাছাকাছি কেটে যায় এবং 1 বছরের মাঝে আমরা দুজনে প্রায় গভীর রিলেশনে জড়ায় যাই, একদম গভীর রিলেশন। এরকম করে তো এরই মাঝে কিন্তু আমার বড় যে ভাই আছে, বড় ভাইয়া বিয়ে করে ফেলছে, কিন্তু মেজু ভাইয়া বিয়ে করে নাই। বড় ভাইয়া, আমার সেকেন্ড আরেক ভাই আছে, উনি বিয়ে করছে। যেটা আমার ইমিডিয়েট বড়, ওই ভাইয়াটা বিয়ে করে নাই। আমার ওই ভাইয়া সরকারি চাকরি করে, উনি আর্মিতে আছে, বাট উনি বিয়ে করে নাই। তো এখন এই বিষয়টা মেয়েটা যখন ক্যাম্পাসে চলে আসলো, আগে তো সবাই ডাউট করতো বা সন্দেহ করতো, যখন এখন ডিরেক্টলি আমার সাথে থাকতে শুরু করে, আমার সাথে এখানে যায় ওইখানে যায়, তো আমার এলাকার তো পোলাপাইন অনেকেই আছে, আস্তে আস্তে করে এটা এলাকাতে খবর চলে গেছে, আমার বাপ মায়ের কানে চলে গেছে যে লামি আমার সাথে থাকে, বা আমি যেই কলেজে পড়ি ওই কলেজে ও আছে, এটাই জেনে গেছে। এবং জেনে যাওয়ার পরে পরিবার থেকে তখন তারা বিষয়টা অ্যানালাইসিস করতে শুরু করছে। ঘটনা কি, রোবেলের সাথে লামিয়ের কি এমন সম্পর্ক যে লামিয়া ওইখানে থাকে বা এটা ওইটা। আব্বা আম্মা তখন মোটামুটি জিনিসটা একটু সন্দেহের নজরেই নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পরে তারা তখন সন্দেহ করে ফেললো যে আমি সম্ভবত লামিয়ার সাথে কোনো একটা সম্পর্কে আছি, আমি যে সম্পর্কে আছি এইটা আব্বা আম্মা তখন ফুললি বিষয়টা বুঝে গেল। এবং বুঝে যাওয়ার পরে আব্বা আম্মা তখন সিদ্ধান্ত নিল যে তারা আমাকে বিয়ে করাই দিবে, আমার বড় ভাইয়েরে বাদ দিয়ে আমার বিয়ে করাই দিবে, আমার বড় ভাইয়েরে বাদ দিয়ে তারা আমার বিয়ে করাবে। এরকম করে তারা তখন ধরেন এরকম করেই তারা তখন আপনার সবার সাথে কথাবার্তা বলতেছে বা এমনি অমনে এটা সেটা করতেছে। এবং একটা পর্যায়ে আমিও তখন বিষয়টা জানতে পারছি, আমার বড় ভাবির মাধ্যমে। বাড়িতে যখন যাইতাম, বড় ভাবির সাথে কথা বলতাম, বড় ভাবির মাধ্যমে জানতে পারছি যে আব্বা আম্মা আমার জন্য মেয়ে খুঁজতেছে, আমাকে বিয়ে করাই দিবে। ওই সময় আপনার লায়লা খালা কিন্তু আর আমাদের বাসায় কাজ করে না, উনি অনেক বছর আগে অনেক বয়স্ক হয়ে যায়, উনি ওনাদের বাসায় চলে যায়, কাজ করে না। তো এরই মাঝে কিন্তু লামিয়ার সাথে আমার অনেক ধরনের সম্পর্ক হয়ে গেছে, আমরা একসাথে থাকতামও এবং হিউজ টাইম আমরা একসাথে ছিলাম। তো যাই হোক, এক পর্যায়ে তখন এটা হইলো, তো আমি তো বাবা মা কাউরেই ভয় পাইতাম না, সত্যি কথা বলতে আমি কাউরেই ভয় পাইতাম না। আমার বড় যে ভাই আছে এরাও আমার ভয় পাইতো। আমি এলাকাতে গেলে ধরেন এলাকার যত নেতা খেতা, পুলিশ থেকে শুরু করে প্রশাসনের লোকজন সবাই আমার বাড়িতে চলে আসতো এবং সবাই আমাকে তোষামতি করতো, কারণ আমি একটা ভালো চিনাপে রাজনীতি করে যাইতাম। পরে আমার দাদাও তখন বেঁচে আছে এবং দাদা একদিন আমারে ডাকলো আর কি, ডাইকে আমারে বললো যে রোবেল, যাই হোক যেই রাজনীতি তুই করিস এটা আমি বহু বছর আগেই ছেড়ে দিছি, তো তুই আমার থেকেও বড় হতে পারবি না, তো যাই হোক তুই আমার থেকেও বড়, আমি তোর জন্য দোয়া করি, তোর জন্য তোর আব্বা মেয়ে দেখছে, এখন তোরে আমরা বিয়ে শাদী করাবো এমনি। তো আমি আমার দাদার সাথে কিন্তু আমি মোটামুটি ফ্রি ছিলাম, টোটালি ফ্রি ছিলাম। আমি দাদারে বলতেছি যে দাদা আমি তো এই মুহূর্তে বিয়ে করব না। দাদা আমার বলে কেন এই মুহূর্তে বিয়ে করবো না কেন? আমি বললাম যে দাদা আমার একটা রিলেশন আছে, আমি একটা মেয়েরে পছন্দ করি, তো আমি বিয়ে করলে তারই বিয়ে করব। পরে দাদা আমারে বলে তোমার আবার পছন্দ আছে নাকি, কি পছন্দ, কারে বিয়ে করবা? আমি বললাম দাদা আমার একটা পছন্দ আছে, তো আমি যারা পছন্দ করি আমি তারই বিয়ে করব, তারে ছাড়া আমি অন্য কারো বিয়ে করব না। আমার দাদা তখন আমারে বলতেছে রোবেল এরকম কিছু কইরো না যেটা করতে গিয়ে তোমার বাবা মায়ের মনে কষ্ট যায়, আর বাবা মায়ের মনে কষ্ট দিয়া দুনিয়ার কোনো সন্তান কখনো সুখী হইতে পারে না, এই জিনিসটা মাথায় রেখো। আমি তখন বললাম যে না দাদা আপনি ভুল বুঝতেছেন, আমি আমার বাবা মায়ের মনে কখনোই কষ্ট দিব না, আর আমি তাদের মনে কষ্ট দিয়ে তো জীবনে কখনো সুখী হইতে পারবো না, এটা আমি জানি। তো আমি জাস্ট আপনাদের বলতে চাচ্ছিলাম এই কথা যে আমি
একটা মেয়েরে পছন্দ করি এবং আমি তারই বিয়ে করব, তারে ছাড়া আমি অন্য কাউরে বিয়ে করব না। তো এই জিনিসটা তখন আমার দাদাও জেনে যায় এবং দাদা জেনে যাওয়ার পরে জিনিসটা আব্বা আম্মাও জানে। তখন পারিবারিকভাবে একটা চাপ তখন আমার উপরে প্রয়োগ করা হয়, মোটামুটি একটা চাপ প্রয়োগ করা হয় এবং তারা লামিয়ার বিষয়টা পুরোপুরিভাবে বুঝে যায়। বুঝে যাওয়ার পরে তারা লামিয়ার মারে গিয়া প্রেশার দেয়, লামিয়ার মারে প্রেশার দেয়। লামিয়ার মা তখন লামিয়ার জন্য চিঠি লেখে যে তুই শহর থেকে চলে আয়, চিটং শহরে থাকিস না, ওইখান থেকে চলে আয়, গ্রামে আয়, আমি তোর বিয়ে শাদী দিব। তখন লামিয়ার মা প্রচণ্ড কান্নাকাটি করতে শুরু করে এবং একদিন হলো কি ডিরেক্টলি লামিয়ার মা আমাদের ক্যাম্পাসে চলে আসছে। ক্যাম্পাসে আসার পরে উনি লামিয়ারে নিয়ে যাবে, উনি লামিয়ার এখানে পড়াশোনা করাবে না, লামিয়া চট্টগ্রামে পড়াশোনা করার কোনোই প্রয়োজন নয়, উনি চট্টগ্রামে লামিয়ারে পড়াশোনা করাবে না, উনি লামিয়ারে এইখান থেকে নিয়ে যাবে। তা আমি বললাম আপনি লামিয়ারে নিয়ে যাবেন, আপনার মেয়ে আপনি নিয়ে যেতেই পারেন, এটা তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা হচ্ছে আপনি এরকম হুটহাট করে কেন মেয়ে নিয়ে চলে যাবেন। উনি আবার বলে যে না আমি লামিয়ারে নিয়ে চলে যাবো, আমি লামিয়ার এখানে রাখবো না বাবা, আমার প্রয়োজন না, আমি গরিব মানুষ দেখে আমার মেয়েটারে বিয়ে দিব, আমার উচিত ছিল আমার মেয়েটারা আগেই বিয়ে দিয়ে দেওয়া, আমি যেহেতু দেই নাই ভুল করছি, তো এই ভুল আমি আর করতে চাই না, এখন আমি গরিব যেরকম লোকই পাই আমি সেরকম লোকের কাছে আমার মেয়ের বিয়ে দিয়ে দিব। আমি বললাম ঠিক আছে আপনার মেয়ে আপনি বিয়ে দিবেন, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু আমার কথা হচ্ছে আপনি কি জানেন কোনো কিছু লামিয়ার সম্বন্ধে বা আমার সম্বন্ধে? উনি বলেন আমি কিছু জানতে চাই না। আমি বললেন আপনাকে জানতে হবে, লামিয়ার সাথে আমার প্রেমের সম্পর্ক আছে, লামিয়া আমাকে ভালোবাসে এবং আমিও লামিয়াকে ভালোবাসি, সুতরাং আপনি আমার ভালোবাসার মানুষকে তো এইভাবে নিয়ে যেতে পারেন না। উনি বলেন না আমি তোমার কাছে লামিয়ারে বিয়ে দিব না, বাবা তোমরা বড় লোক মানুষ, তোমরা দেখে শুনুন অন্য কোথাও বিয়ে করবো, আমি লামিয়ারে মানে এই মুহূর্তে আমি লামিয়ারে তোমার কাছে বিয়ে দিব না। আমি তখন বললাম শোনেন আপনি লামিয়ার হাতটা ছাড়েন, আমার কথা শুনেন, লামিয়ার আমি অলরেডি বিয়ে করে ফেলছি, লামিয়া আমার বউ। এইটা বলার পর ওনার মা বলে মানে ওর মা বলতেছে কি বললা তুমি এটা বাবা? আমি বললাম হ্যাঁ আমি যেটা বলছি এটা সত্যি বলছি, কিন্তু আমি ওই সময় লামিয়ারে বিয়ে করি নাই, আমি লামিয়ারে বিয়ে করে ফেলছি। আপনি এলাকাতে যান, এলাকা গিয়ে আমার আব্বা আম্মারে জানাই দেন আমি লামিয়ারে বিয়ে করছি, লামিয়া আমার বউ, সুতরাং আমার বউরে আমার কাছ থেকে আপনারা এইভাবে নিতে পারবেন না। এই কথা বলার পরেই ওর মা তখন কান্না করতে করতে ফিরে চলে গেছে ক্যাম্পাস থেকে, মানে আমাদের ইউনিট থেকে চলে গেছে। লামিয়া আমারে তখন বলতেছে রোহেল এটা তুমি কী করলা? আমারে তুমি করে বলছে তুমি এটা কী করলা? আমি বললাম কী করলাম? বলে তুমি আমারে কেন মিথ্যা কথা বললা? আমি বললাম মিথ্যাটা সত্য বানাই দিব আজকেই। ও বলে মানি? আমি বললাম মানি, আজকে তোমার বিয়ে করব। ও তখন বলতেছে দেখো হুটহাট করে এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, এবং আমাকে তোমার আব্বা আম্মা কখনোই মেনে নেবে না, তারা অনেক বড় বংশের মানুষ, উচ্চ বংশের মানুষ, তোমার দাদার নামে এই এলাকার মানুষ ভাগে মহিষে এক গাঁটের জল খায়, সো তারা আমারে কখনোই মেনে নেবে না, সুতরাং তুমি এরকম ভ্রান্ত কথাবার্তা বললো না, তুমি এইগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি বললাম না মাথা থেকে ঝেড়ে ফেলবো কেন? আরে আজীব, আমি তোমারে ভালোবাসি, আর আমি যারা ভালোবাসি তার সাথে আমি সারা জীবন থাকতে চাই, এটা তো আমার পাপ না, এটা তো আমার কোনো অন্যায় না, আমার কোনো অপরাধ না। তুমি যাই বলো, তুমি যেটাই বলো, আমি কোনো কিছুই মানবো না, আমি তোমার বিয়ে করবো। এবং সেদিন রাতের বেলায় মানে একরকম লামিয়ার অমতে, ও কিন্তু রাজি ছিল না, একরকম ওর অমতেই সেদিন আমাদের বিয়ে হয়। এবং আমাদের ক্যাম্পাসের যত পোলাপাইন ছিল সবাই আমার বিয়েতে প্রচণ্ড রকমের আনন্দ ফুর্তি করে, মজা মাস্তি করে, এবং সবাই মিলে আমরা খুব ভালো থাকি, এবং ভালো থাকার পরে দেখা গেল যে আমার আব্বা আম্মা বিষয়টা মানে নাই, প্রচুর ঝামেলা করছে, মানে ঝামেলার কোনো কিছু বাকি রাখে নাই, এবং শেষ পর্যন্ত প্রশাসনিক লোক দিয়ে ঝামেলা শুরু করছে। আমার দাদার যেই রাজনীতি লেভেলের লোকজন ছিল তাদেরকে দিয়ে বিরোধী দল দিয়া আমার ক্যাম্পাসে থাকাটাই তখন দায় হয়ে দাঁড়াইছে। এবং এরপরে আবার 5 বছর পরে রাজনীতি আসছে, মানে নির্বাচন আসছে, ওই নির্বাচনে আবার আমাদের দল ফেল করে, আমাদের যে দল ছিল, আমি যেই দলে রাজনীতি করতাম ওই দল তখন ফেল করে। এবং ফেল করার পরে আমি তখন কি করলাম, ওই সময়টাতে একে তো পারিবারিক চাপ, পরিবার থেকে আমার পরিবার আমাকে মারার জন্য লোক হায়ার করতেছে, এদিকে আবার আমার দল পরিবর্তন হয়ে গেল, এবং আমি তখন কী করলাম, আমি ক্যাম্পাস থেকে পালাইছি, মানে ক্যাম্পাসে আমার আর কোনো থাকার সুযোগ ছিল না, আমি ক্যাম্পাস থেকে লামিয়ার নিয়ে তখন পালাই যাই। লামিয়া তখন ইন্টার সেকেন্ড ইয়ার উঠছে মাত্র। ওই সময়টাতে আমি তখন উড়ে নিয়ে চট্টগ্রাম হালি শহরে একটা জায়গা আছে, ওইখানে আমি তখন আপাতত একটা বাসা ভাড়া করি। তো বাসা ভাড়া করি, পরিবারের সাথে কোনো যোগাযোগ না, তখন তো মোবাইল ফোন নাই, সবই চিঠিপত্রের মাধ্যমে কথোপকথন হতো, তো আমার পরিবারের সাথে আমার টোটালি যোগাযোগ মানে বন্ধ হয়ে গেল। আমি ওরে নিয়ে হালি শহরে তখন থাকতে শুরু করে, হালি শহর গিয়ে একটা বাসা ভাড়া করে ওইখানে আমি আর লামিয়া একসাথে থাকতেছি। তো আমি আমার আব্বা আম্মার সাথেও কোনো যোগাযোগ করি না, কিন্তু খবর পাইতেছি তারা এইখানে আমারে খুঁজতেছে, ওইখানে খুঁজতেছে, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছে, আমি তাদের সাথে কোনো রকমের যোগাযোগ নাই, কোনো রকমের কথাবার্তা নেই। তো যেহেতু বিপি ছিলাম, মোটামুটি কিছু টাকা পয়সা আমার কাছে ছিল, এবং ওই টাকাগুলো দিয়ে আমি তখন ওই জায়গার মধ্যে পড়ে আসি। এরকম করে প্রায় 1.5 থেকে 2 বছর মতো আমরা একসাথে ছিলাম। 1.5 থেকে 2 বছর মতো যে বাসায় আমি থাকতাম, মানে আমরা যে বাসায় থাকতাম, ওই বাসার মানে যিনি বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালার ছেলে ছিল মহসিন, আমার বয়স অনেক ছোটো ছিল। তো এই মহসিনটা আবার আমার বউ মানে ভাই ডাকছে, মানে লামিয়া হচ্ছে ভাই ডাকছে, লামিয়ার তো কোনো ভাই বোন নাই।
তো লামিয়া তখন ওই ছেলেটারা ভাই ডাকছে মহসিনে। তাই মহসিন তখন আমাদের বাসায় আসতো যাইতো, এবং আমার লামিয়ার সাথে মহসিনের একটা ভালো সম্পর্ক ছিল, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো সবসময় ওদের মাঝে যাতায়াত ছিল। এরকম করতে করতে আমি লামিয়ারে নিয়ে ওই হালি শহরে প্রায় 2 বছরের মতো সংসার করি। বাট আমাদের কোনো বেবি হয় না, কোনো সন্তানাদি হয় না। তো সন্তান না হওয়ার পরে আমি সবসময় চিন্তা করতাম যে সন্তান হইলে হয়তো আমার দাদা মেনে নিবে বা আমার পরিবার মেনে নিবে, সন্তানের জন্যই অপেক্ষা করতেছিলাম। তো সন্তান হয় না, পরে ডাক্তার দেখাই, আপনার বিভিন্ন চেক আপ করায় ডাক্তার দেখাই। তো ডাক্তাররা বলতেছে আমার সমস্যা, লামিয়ার কোনো সমস্যা নেই। আমি কিছু কাজ করি আমার জীবনে যেগুলো আসলে এখানে বলার মতো না, ওই ধরনের কাজগুলো করি, এবং ওই ধরনের কাজগুলো করার কারণেই আমার বাচ্চা হওয়ার ক্ষমতা আমি হারিয়ে ফেলি, আমি বাচ্চা দিতে পারবো না, এরকম একটা অবস্থা। তো আমি তখন মেডিসিন খাই, ডাক্তার আমাকে মেডিসিন দেয় এবং লামিয়া আমাকে সবসময় মেডিসিন খাওয়ায়। এইরকম করে সময়গুলো তখন কাটতেছে, এবং মহসিন আমাদের বাসায় আসে যায়। এবং এই করতে করতে আস্তে আস্তে আমার পরিবারের সাথে যখন আমার যোগাযোগ হতে শুরু হয়, এই প্রথম আমার বাসায় একদিন আমার বড় বোন আসে। আমাদের সবার বড় যে বোন আছে, আমার বড় আপা একদিন আমাদের বাসায় আসে। আমার ভাগ্নারও তখন বড় বড় হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে। তো বড় আপু তখন একদিন আমার বাসায় আছে। আসার পরে বড় আপু লামিয়ারে দেখে বা লামিয়ার সাথে কথাবার্তা বলে, এবং বড় আপু আমারে বলে, তুই আমাদের সবচেয়ে ছোট ভাই, তোরা আমরা সবাই আদর করতাম, ভালোবাসতাম, এবং এই ভাই তুই এই কাজটা কীভাবে করলি, এই কাজটা তুই কীভাবে করলি, এবং কীভাবে তুই মেয়েটারে নিয়ে পালায় চলে আসলি, তো এই কাজটা তুই ভালো করস না, এই কাজটা তুই অনেক অন্যায় করছিস। তো যাই হোক, যেটাই হোক, এখন বাড়ির দিকে আসার জন্য চেষ্টা কর, বাড়িতে যা। আমি বললাম না, আমি বাড়িতে যাব না। তখন আমার কিছু টাকা পয়সা ছিল, ধরেন ইনকাম করতেছি, ভালোভাবেই চলতেছি, জন্য আমি আর বললাম যে না, বাড়িতে যাব না। আপু আমারে বলে, তুই বাড়িতে চল, আমি সবার সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করবো, কিন্তু শর্ত হচ্ছে লামিয়ারে ছেড়ে দিয়ে যেতে হবে। আমার বোন আমারে বলে। আমি বললাম যে লামিয়ার জন্য আমি আমার গোটা পরিবার ছেড়ে দিয়েছি, আমি ওই লামিয়ারে ছেড়ে দিব, এটা তুমি কেমনে চিন্তা করলা? এটা কখনোই হতে পারে না। আমি লামিয়ারে বিয়ে করছি, এবং আমি ওর সাথে সংসার করার জন্যই বিয়ে করছি, আমি ওরা কখনোই ছাড়বো না। তা আমি এগুলো আমার বরাপুরে বলতেছি, তা বরাবর আমার কথা শুনতেছে না। আমার বলতেছি, তুই অন্যায় করতেছিস, ভুল করতেছিস, এখন বুঝিস না, পরে বুঝবি, এটা করা তো ঠিক হইতেছে না। বরাবর আমাকে প্রচণ্ড রকমের বুঝাচ্ছে। আমি বরাবর কোনো বুঝ নিলাম না। এবং এরপরে আমার বড় ভাবি আসছে, সর্বোপরি আমার মা আসছে। আমার মাও এসে আমার বুঝাইছে যে রোবেল, বাড়ি চল, এভাবে আর থাকিস না, এভাবে থাকলে ভালো দেখায় না, লোকেরা খারাপ বলে, তুই ওরে ছেড়ে দে, ওরে ছেড়ে দিয়ে বাড়িতে, সবার কথা একটা, ওরে ছেড়ে দিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আমি ওরে নিয়ে যাবো, ওর থেকেও রাজি নেই, মাও রাজি নেই, কেউই রাজি নেই, ওরে আমি নিয়ে যাবো। এরকম করতে করতে এই পারিবারিক কলহরের মাঝেই না হঠাৎ করে ভাই একটা নিউজ আমার কানে আসলো। নিউজ হচ্ছে এইটা যে আমার বউ লামিয়া বেবি কনসেপ্ট করছে, ওর পেটে বাচ্চা আসছে। এইটা শোনার পরে ভাই আমি এত খুশি হয়েছি বলার মতো না। যে ডাক্তারও বলছিল যে আমি কখনো বাবা হতে পারবো না, কিন্তু সেক্ষেত্রে আমি বাবা হয়ে গেছি। আল্লাহর অশেষ মেহেরবানি, আমি এটা মেনে নিতে পারিনি। খুশিতে আত্মহারা হয়ে গেলাম যে আল্লাহ, এটি কীভাবে সম্ভব। এবং লামিয়াও মহা খুশি, এবং ওই খুশির সংবাদটা দেওয়ার জন্যই যে আমার বাচ্চা হবে। আমি তো বাড়িতে যাইতাম না কখনোই না, তো আমার বাচ্চা হবে শুধু এই খবরটা দেওয়ার জন্য আমি বাড়িতে রওনা দিছি বাইকে করে। আমার একটা বাইক ছিল, বাইকে করে আমি রওনা দিছি বাড়িতে, যে আমি বাড়িতে যাবো। আমার আব্বা আম্মার জন্য মিষ্টি নিয়েছিলাম, আব্বা আমার জন্য মিষ্টি নিছি, এবং বাড়িতে গিয়ে সবাইরে বলবো যে আজকে এত বছর পরে আল্লাহ আমার সন্তান দিতেছে, আপনারা আমার জন্য দোয়া করেন, এইটা বলার জন্য আমি বাড়িতে রওনা দিছি। তো আমাদের এলাকাটা আমি চট্টগ্রাম শহর থেকে অক্সিজেন দিয়ে বেরিয়ে গেছি। অক্সিজেন থেকে বের হয়ে সামনের দিকে যেতে যেতে আমাদের বালুছড়া বলে একটা জায়গা আছে, বালুছড়াটা ক্রস করার পরেই হঠাৎ করে একটা বাসকে ওভারটেক করতে গিয়ে আমি একটা ট্রাকের নিচে চলে যাই। একটা বাস ছিল, বাস তখন তো আসলে 1/1 রুটগুলো হয় নাই, এখন তো ধরেন রোড অনেক উন্নত, বাট ওই সময় এরকম ছিল না, সিঙ্গেল রোড ছিল, ছোটো রোড ছিল। আমি একটা বাসকে ওভারটেক করতে গিয়ে একটা ট্রাকের সাথে ট্রাকের চাকার নিচে ডিরেক্ট আমি পড়ে যাই। এবং ট্রাকের চাকার নিচে পড়ে যাওয়ার পরে আমার আর কোনো জ্ঞান নাই, কোনো কিছুই নাই। কতদিন পরে যে আমার জ্ঞান আসে বা কতদিন পরে আমার স্মৃতিশক্তি আসে ভাই, এটা আমি বলতে পারবো না। এবং স্মৃতিশক্তি আসলে পরে আমি দেখতে পাই আমার মা, বাবা, আমার দাদা, আমার চাচ্চু, জেঠু, এবং যারা ছিল আমাদের পরিবারের সবাই তখন আমার নিয়ে চট্টগ্রাম মেডিকেলে। এবং আমি যখন আমার জ্ঞান ফিরে আসে, বা আমি তখন সবাইকে দেখতে পাইতেছে, এবং লামিয়াও আছে, ওই কান্না করতেছে। পরে আমি জানতে পারি আমি 3 দিন ধরে আমার কোনো হুঁশ ছিল না। আমি 3 দিন ধরে আপনার একরকম আইসিইউতেই ছিলাম। এবং 3 দিন পরে আমাকে বের করা হয়েছে, কিন্তু বের করা হলে পরেও আমি তখন বুঝতে পারিনি, আমি তখন মোটামুটিভাবে করতেছি। পরে পা নাড়াইতে পারি না, পায়খানা প্রস্রাব সবাই বেডের মধ্যেই করা লাগতেছে, পা নাড়াইতে পারি না, টোটালি পা মুভ করতে পারি না। পরে আমি লামিয়ারে বললাম, প্রথমে লামিয়ারে ডাকলাম যে আমি কী হয়েছে আমার। লামিয়া বললে, তুমি বাইক অ্যাক্সিডেন্ট করছো। তাই আমি বললাম বাইক অ্যাক্সিডেন্ট? তো আমি দেখলামই আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার আর কোনো স্মৃতি নেই আর কি।
তো বলে অ্যাক্সিডেন্ট করছো, পরে তোমারে মেডিকেলে আইনে ভর্তি করানো হয়েছে, পরে খবর পাইছে আমি তোমার আব্বা আম্মারে খবর দিচ্ছি, আমি গিয়ে তাদেরকে বলছি তুমি হসপিটালে, তারপর তোমার আব্বা আম্মা সবাই আসছে, তারা সব কিছু ঠিকঠাক করছে। তো আমি তখন আব্বার দিকে তাকাইতেছি, আমার দাদা তখন আমার পাশেই বসে আছে, যে বেডে শোয়া পাশে দাদা বসে আছে, দাদা আমার হাতটা ধরে কান্না করতেছে। তো আমি আর কারোর সাথে কোনো কথা বলি না। তো আমি তখন এই হসপিটালেই পড়ে আসি। তো দেখা গেলো যে আমার মা বাবা আমার ভাই বোন যারাই ছিল এরা কেউই তো আসলে লামিয়াকে মেনে নেয় নাই, মানে প্রথম দিকে কেউই লামিয়াকে মানে নাই। কিন্তু আমার এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে, এই অঘটনটা ঘটার পরে দেখলাম যে আমার পরিবার মোটামুটি লামিয়ার সাথে ভালো হয়ে গেছে। মানে লামিয়ার প্রতি তাদের আর কোনো ওরকম কোনো ক্ষোভ নাই, কোনো অভিযোগ নাই। যে এরকম একটা ঘটনা বা তারা শুনছে যে লামিয়া প্রেগনেন্ট, আবার আমার বাসার যে বাড়িওয়ালার ছেলে মহসিন সবাই তখন ওইখানে আছে। তো বাবা মা যেহেতু শুনতে পারছে যে লামিয়া প্রেগনেন্ট, এরপরে এটা নিয়ে তারা আর কোনো কথা বলে নাই। তারা মোটামুটি এটাতে ওইখানেই তারা চুপ হয়ে গেছে। এবং তারা মানে তাদের মনে যে একটা ইয়ে ছিল, মানে রাগ ছিল, অভিমান ছিল, ক্ষোভ ছিল, এইটা সম্ভবত আমি সন্তান হয়েছে, মানে আমি বাবা হব বা আমার সন্তানের আমি বাবা হব, এটা শোনার পরে তারা সবাই খুশি হয়ে গেছে, আব্বা মা সবাই মেনে নিছে। এইটা মানে আমার ধারণা ছিল আর কি। এরপরে আমি তখন প্রায় অনেক মাস, প্রায় 3 থেকে 3.5 মাস মতো হসপিটালে ছিলাম। এবং 3 থেকে 3.5 মাসের মধ্যে আমি যেটা জানতে পারছি যে আমার 2 পায়ে ডাক্তার কেটে ফেলছে। মানে আমার যে 2 পা আছে, একটা হচ্ছে একদম আপনার রান থেকে কেটে ফেলছে, আর একটা হচ্ছে পায়ের টাকনুর উপরে জায়গাটা কেটে ফেলছে। মানে চাকার নিচে যতটুকু পড়ছে তারা চিন্তা করছিল রড দিয়ে হলেও আমাকে কোনোভাবে দাঁড় করানোর জন্য, টাকা পয়সার কোনো চিন্তা করে না আমার পরিবার, যে যতই টাকা লাগে যাই লাগে সবই দিবে, তারপর আমাকে অন্তত সুস্থ করে তুলবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে না, তারা অনেক চেষ্টা করছে, ডাক্তারের সাথে অনেক কথোপকথন, অনেক কিছু, অনেক বোর্ড মিটিং, অনেক এটা ওইটা, কিন্তু আমার আসলে আমার পাগুলো ফিরিয়ে দিতে পারে নাই। আমার 2 পায়ে ডাক্তার কেটে ফেলে, এবং কেটে ফেলার পরে একটা পা কোনো রকমভাবে হচ্ছে আপনার ইয়ে করে, তাও ওইটা প্লাস্টিকের, মানে পায়ের যে টাকনুর সাইডটা ওটা প্লাস্টিকের পা লাগায় দেয়, এবং আরেকটা পুরো রান থেকে প্লাস্টিকের পা লাগায়। 3 থেকে 3.5 মাস পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে আমি থাকি, এবং 3.5 মাস পরে তখন এই মানে কি বলে আপনার একরকম 2 লোহার উপরে ভর করে আমি তখন এই লামিয়ারে নিয়ে তখন আমি বাড়িতে যাই। তো লামিয়া তখন প্রেগনেন্ট, ওর পেটে বাবু আসবে। আমি সারাক্ষণই বাসার মধ্যে থাকি, রুমের মধ্যে থাকি, ও আমার সেবা যত্ন করে আমার কাছে আসে। এবং ওই সময়টাতে লামিয়ার মাও তখন আমাদের বাড়িতে আসতো, আমার খোঁজ খবর নিত, আমার জন্য এইটা ওইটা বানায় আনতো, এবং আল্লাহর কাছে আমার জন্য দোয়া চাইতো, মিলাদ পড়াইতো। বা লামিয়ার মা অনেক ভালো ছিল, উনি আমার জন্য অনেক কিছু করছে। তো দিন যত সামনের দিকে যাচ্ছে আমি ভাবলাম যে আমার পরিবার সম্ভবত আর কোনো সমস্যা না, আমার পরিবার আমাকেও মেনে নিয়েছে, আমার বউকেও মেনে নিয়েছে, এবং আমার অনাগত সন্তানকেও তারা মেনে নিয়েছে। এটাই ছিল আমার ধারণা আর কি। এরকম করতাম। কিন্তু একটা বিষয় ভাই খেয়াল করে সবসময় দেখতাম কি জানেন, বাড়িতে যেদিন থেকে আমি গিয়েছি, মানে যেদিন থেকে আমি আসি, হসপিটালে থাকা অবস্থায় কিন্তু লামিয়া মোটামুটি ভালোই ছিল। আমি অসুস্থ বা আমার পা কেটে ফেলছে, তো সে অনেক কষ্ট পাইছে, তার মনে অনেক কষ্ট। কিন্তু এরপরেও তার মুখটা হাসি খুশিই ছিল, মোটামুটি আমার সাথে ভালোই ছিল। কিন্তু বাড়িতে আসার পরে না, ও সবসময় মন খারাপ করে থাকতো, এবং কেমন জানি একটা চিন্তার মধ্যে থাকতো, কান্নাকাটি করতো। মানে আমারই কেমন জানি একটা অন্যরকম অবস্থার মধ্যেও ছিল। তাই আমি বলতাম যে তুমি অনেকটা প্রাণবন্ত ছিলা, মানে হঠাৎ করে এরকম কেন হয়ে গেল? ও আমার বলতো তোমার 2 পা আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ তোমার 2 পা না নিয়ে গিয়ে আল্লাহ আমার পাগুলো কেন নিল না? আল্লাহ আমার পাগুলো নিয়ে যেত, আল্লাহ কেন তোমার পা নিল? তুমি আমার একমাত্র স্বামী, আমার কলিজার টুকরা, তোমার পা 2 আল্লাহ কেন নিয়ে গেল? এগুলো ও কান্নাকাটি করতো, অলওয়েজ কান্নাকাটি করে। তাই আমি বললাম কান্নাকাটি করো না, কান্নাকাটি করে কী হবে? যা হবার তা তো হয়েই গেছে। আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ চাইছে, আল্লাহ আমার 2 পা নিয়ে যাবে, আল্লাহ নিয়ে গেছে। সো তুমি এটা নিয়ে মন খারাপ করো না, এটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই। আল্লাহ তাআলা যা করে অফকোর্স ভালোর জন্যই করে। হয়তো আমি মারাও যেতাম, সেখান থেকে হয়তো আল্লাহ আমার 2 পা নিয়ে আমাকে বাঁচাই দিচ্ছে। কারণ যে অ্যাক্সিডেন্ট আমি করেছিলাম, যে অ্যাক্সিডেন্টের ভিউ আমি দেখেছিলাম, এটা নিতান্তই আমার মৃত্যুই ছিল। আমি শিওর যে আমার মৃত্যু ছিল। তো সেই জায়গা থেকে আল্লাহ আমাকে বাঁচাই দিচ্ছে হয়তো আমার 2 পা নিয়ে। এরপরও কান্নাকাটি করতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আলহামদুলিল্লাহ একটার পর যে আমার ঘরে আমার কন্যার সন্তান হয়, মানে আমার একটা মেয়ে হয়। কিন্তু আমার মেয়েটা হওয়ার পরে আমার মেয়েটা খুবই কিউট হয়, মানে এত সুন্দর হয় যা বলার মতো না। তো আমার মেয়েটা হয়েছে পরে, তো মেয়েটার সাথে তখন আমার মানে খুব ভালো, আলহামদুলিল্লাহ মেয়েটার সাথে অনেক ভালো আছি। মেয়েও দেখতে সুন্দর হয়। তো আমার মেয়েটা তখন ওর মায়ের দুধ খাইতো। তো ওই যে চট্টগ্রামে আমরা যে বাসায় ছিলাম, ওই বাসার বাড়িওয়ালাকে আমি বাবা ডাকছিলাম। তো ওনার ছেলে মহসিন, উনি আমাদের বাসায় আসতো বা লামিয়ার সাথে কথাবার্তা বলতো, আমাদের পরিবারের একজন সদস্যর মতোই ছিল। এরকম করেই ধরেন আমি তখন আস্তে আস্তে করে বড় হচ্ছে, মানে আস্তে আস্তে করে পরিবারে থাকতেছিলাম। আমার মেয়েটা আস্তে আস্তে করে বড় হইতেছে, একটু করে আমার মেয়েটা তখন বড় হইতেছে।
আর মেয়েটা খুবই কিউট হয় ভাই, একদম সম্পূর্ণ লামিয়ার মতো হয়, লামিয়ার মতোই ফর্সা, লামিয়ার মতোই চেহারা, সব কিছু লামিয়ার মতো হয়। এরকম করতে করতে আমার মেয়েটার বয়স তখন প্রায় 2 থেকে 2.5 বছরের মতো হবে, 2-2.5 বছরে, হ্যাঁ 2-2.5 বছরের মতো হবে। নাকি ওর মায়ের বুকের দুধ এখনও ছাড়ে নাই ওই সময়টাতেই। একদিন আম্মু আমার নিয়ে আমার আলাদা নিয়ে ডাক দিয়া বলতেছে যে, রুবেল তোর একটা কথা জিজ্ঞেস করি, তুই তো সারাদিনই ঘরের মধ্যে থাকিস। ওই সময় আমি সারাদিন ঘরের মধ্যে থাকতাম, ঘর থেকে বেরোইতাম না, সারাটা দিনই ঘরের মধ্যে, কারণ পায়ের সমস্যার কারণে তো ঘর থেকে বেরোতে পারতাম না, ঘরেই থাকতাম। পরে আবার মা আমারে বলে, ও আবার লামিয়া ধরেন কোনো কিছু লাগলে ও রুবেলে নিয়ে যাইতো, রুবেলের নিয়ে এখানে ওইখানে যাইতো, বা এটা কেনাকাটা করতো। রুবেলেরও ভাই ডাকছে, আমি ওই ভাই হিসেবে আমাদের ঘরে আসতো। পরে আম্মা একদিন আমারে বললো যে ওই সরি আপনার মহসিনটাও ভাই ডাকছে, মহসিন নিয়ে ওদিকে দিক যাইতো। তা আম্মা আমারে বললো যে, রুবেল রে, মহসিনের সাথে তোর ওই সম্পর্ক কী? আরে মা আমারে বলতেছে। আমি তখন বললাম যে মহসিনের সাথে সম্পর্ক কি, মহসিনটাও ভাই ডাকছে, আর মহসিনের বাসা তো আমরা দীর্ঘ অনেক বছর ধরে ছিলাম, ও তো বাড়িওয়ালার ছিল, ওইখান থেকে আমাকে ভাই মানে ওরে ভাই ডাকছে, ওরা ভাই বোনের সম্পর্ক এরকম। আমার মা তখন আমারে বলে, দেখ ভাই বোনের সম্পর্ক হইলেও আমার কাছে বিষয়টা জানি কেমন সন্দেহ লাগে। আমি বললাম যে মা, সন্দেহ লাগার কি আছে, মানে কিসের সন্দেহ লাগবে? আমার মা বলে, আমার কাছে কেন জানি মনে হয় তোর বউ লামিয়ার সাথে মহসিনের কোনো একটা অন্যরকম সম্পর্ক আছে। আমি বললাম না মা, এই মহসিনে অনেক বছর ধরে আমি চিনি, আমার ছোটো ভাইয়ের মতো, ওই আমাদের এলাকাতে আমি থাকতাম, ওদের বাসায় আমি থাকতাম। না তুমি যেটা সন্দেহ করতেছো মা, এরকম না, মহসিন অনেক ভালো ছেলে, এগুলো কোনো কিছুই না। আমার মা তখন বলতেছে যে, বাবা রে, আমার কাছে মনে হয় যে তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ। এবং মা তখন আমার মনে একটা সন্দেহ ঢুকাই দিয়ে কি জানেন, মা আমারে বলতেছে যে আমার মেয়েটা নাকি দেখতে আমার মতো হয় নাই। আমার মা বলে যে তোর মেয়েটা কিন্তু দেখতে তোর মতো হয় নাই, আমরা কিন্তু অনেকেই এটা নিয়ে আলোচনা করতেছি, মেয়েটা কিন্তু মহসিনের চেহারা পাইছে। আমার মা ডিরেক্টলি এটা বলে যে মেয়েটা কিন্তু মহসিনের চেহারা পাইছে, এখন মেয়েটা কিন্তু তোর চেহারা পায় নাই। এটাই আমরা কিন্তু সবাই, আমরা পরিবারে যারা আছে আমরা সবাই বিষয়টা অ্যানালাইসিস করতেছি। হয়তো কেউ ভয়ে তোরে বলে না, বললে তুই চেতে যাবি, রেগে যাবি, খেপে যাবি, এই জন্য তোরে বলে না, কিন্তু সবাই এটা নিয়ে মানে কানাঘেঁষা করতেছে। তখন আমি মারে বললাম যে না মা, তারপর এই মায়ের ওই কথাটা কিন্তু আমার মনে সন্দেহ ঢুকে গেছে যে না, আসলে এই মাইটা আমার কেন বললো, বা আমার মেয়েটা কি আসলে আমার মতো না। পরে আমি কি করলাম ভাই, মানে চিন্তা করতেছিলাম, মানে সন্দেহ জিনিসটা এরকম একটা জিনিস, এটা হচ্ছে ঝাড় পোকার মতো, যার ভিতরে একবার ঢুকছে তার সম্পূর্ণ খেয়ে ফেলছে। আমার মায়ে যখন ওই সন্দেহের পোকাটা আমার ভিতরে ঢুকিয়ে দিল, পরে আমি চিন্তা করতেছি যে আসলেই তো, তাইলে মহসিন, আমার ডাক্তার বলল আমি কখনোই বাবা হতে পারবো না, আমার সমস্যা আছে, আমার কখনো বাবা হওয়া যাবে না, তাহলে হঠাৎ করে আমি বাবা হয়ে গেলাম, মানে এটা কীভাবে সম্ভব? হঠাৎ করে আমি বাবা হয়ে গেলাম, এবং মানে আমি তখন বিষয়টা মিলাইতে পারতেছিলাম না আর কি, মানে বিষয়টা তখন কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না। আমার মনে তখন পরিপূর্ণভাবে সন্দেহ জাগে যে না, এখানে কিছু না কিছু একটা মনে হয়েছে। তা নাহলে ডাক্তার যেখানে আমাকে বললো আমি কখনোই বাবা হতে পারবো না, সে জায়গায় আমি হঠাৎ করে বাবা হয়ে গেলাম, এবং একটা কন্যা সন্তান জন্মও দিয়ে দিল। আদৌ কি এই কন্যা সন্তানের বাবা আমি, মানে এই কন্যা সন্তানের বাবা কি আমি? এই সন্দেহটা তখন আমার ভিতরে পরিপূর্ণভাবে আমাকে ধরে বসছে। তখন ভাই আমি কী করবো আমি বুঝতে পারি না। তখন আমি আমার মেয়েটারে দেখলে বারবার মেয়েটার মুখের দিকে তাকাই যে আসলে আমার মেয়েটার চেহারা আমার মতো কিনা, আমার মেয়েটার কথাবার্তার মানে আমার মেয়েটা দেখতে আমার মতো কিনা, চোখ আমার মতো কিনা, ঠোঁট আমার মতো কিনা, বা আমার মতো দেখতে কিনা। আমি এগুলো বারবার মেয়েটার সাথে তখন কম্পেয়ার করতে থাকি। মহসিন তখন আসে যায়, আমাদের বাড়িতে আসে যায়। তখন একদিন আমি হঠাৎ করে আমার বউরে বললাম যে, লামিয়া, মহসিন যাতে আমাদের বাসায় না আসে। আর হঠাৎ করে আমি ওরে ডিরেক্টলি বলতে পারি না, যেহেতু ওরে ভাই ডাকছে, তাই আমি বললাম তুমি তোমার ভাই মহসিনকে বলে দিও ও যাতে আমাদের বাসায় আর না আসে। এমনি আমার বউ বলে, এটা তুমি কি বললা, মানে হঠাৎ করে বলতেছো মহসিন যাতে আমাদের বাসায় না আসে, মহসিন আমাদের বাসায় কেন আসবে না, অপরাধ কি? আমি বললাম না, কোনো অপরাধ না, এমনি ও তো আমাদের বাসায় আসার দরকার নেই। আর এখন ওর বিয়ের বয়স হয়েছে, বিয়ে শাদী করে না কেন? একটা মানুষ কতদিন বিয়ে না করে থাকতে পারে? ওরে বিয়ে করতে বলো, বিয়ে করে না কেন? আমার বউ তখন বলতেছে, আরে ও বিয়ে করবে কি করবে না এটা ওর ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমরা কেন কথা বলবো? ওর বিয়ের বয়স হলে তো অবশ্যই বিয়ে করবে। এটা কি তোমাকে আমাকে জিজ্ঞেস করে করবে না আমাদেরকে জানায় করবে? আমি বললাম না, আমাদেরকে জানায় করবে বা আমাদেরকে জিজ্ঞেস করবে এরকম তো কথা না। একটা মানুষের বিয়ের বয়স হয়েছে, তাহলে সে বিয়ে করবে, এটাই তো স্বাভাবিক, বিয়ে করে না কেন? আর ওরে তুমি ডিরেক্টলি বলে দেবা ও যাতে আমাদের বাসায় না আসে। আমার বউ আমাকে বলে, এটা কিন্তু তোমার বেশি হয়ে যাচ্ছে। আমি বললাম না, বেশি কি আছে, ও যাতে আমাদের বাসায় না আসে তুমি বলে দিবা। এরপরও মহসিন আমাদের বাসায় আসতো, 1 দিন 2 দিন 3 দিন আসতো। আস্তে আস্তে একদিন আমি তখন ওরে মানে একটু মিসবিহেভ করে ফেলি মহসিনের সাথে, যে তুমি আমাদের বাসায় আইসো না, এবং তুমি যদি আমাদের বাসায় আসো তাহলে আমার খুব ঝামেলা হবে, বা মানে ওরা আমি একরকম থ্রেট দেয় আমাদের বাসায় না আসার জন্য। এর কিছুদিন পরে মানে এই ঘটনার প্রায় 7 থেকে 8 দিন পরেই
আমার আম্মা আরেকদিন আমার ডাক দিয়ে বলতেছে, বাবা রে, আমি যা বলছিলাম সেটাই হইছে, আমি যা সন্দেহ করছিলাম তাই হইছে, তুই তো বাবা নিজের জীবনটা শেষ করে দিছিস। আমার মা বলে, আমি বললাম নিজের জীবন শেষ করে দিছি মা, কি হয়েছে? আমার মা বলে, বাবা রে, যে মেয়েরে নিয়ে তুমি এত আলোলে দোললে করতেছো, যে লিমারে ছাড়া, আমার মেয়ের নাম ছিল লিমা, তা বলতেছি যে লিমারে ছাড়া তুমি কোনো কিছুই বুঝো না, লিমা তোমার কলিজার টুকরা, লিমা তোমার জান, কিন্তু বাজান রে, লিমা তো আসলেই তোমার মেয়ে না। আমি তখন বললাম, মা তুমি এটা কি বললা, মানে এটা তুমি কি বললা যে লিমা আমার মেয়ে না? মা বলে, না, লিমা তোমার মেয়ে না, মূলত লিমার বাবা হচ্ছে মহসিন। আমি বললাম, মা তুমি এটা কি বলতেছো, তুমি কি পাগল হয়ে গেছো? মা বলে, আমার পাগল হওয়ার কিছু নেই রে বাবা, এটা সারা দুনিয়া হয়ে গেছে, সারা দুনিয়া হয়ে গেছে, এটা জগতের সবাই জানে। এখন তুই তোর বউরে জিগা, তোর বউরে জিগা, যদি তোর বউরে জিজ্ঞেস কর যে সন্তানের বাবাকে, তোর বউরে জিজ্ঞেস কর, এটা সারা দুনিয়া হয়ে গেছে, এটা দেশবাসী, এলাকাবাসী, লোকবাসী, গ্রামবাসী সবাই এটা সবার মুখে মুখে, তোরে কেউ বলে না এই সন্তানের বাবা, এই লিমার, এই লামিয়ার সন্তানের বাবা হচ্ছে মহসিন, এবং এইটা মহসিন নিজেই হচ্ছে আমাদের এলাকার যে কোনো একজন গণ্যমান্য দরবারি লোক আছে ওনার কাছে বলছে, এবং সে বলে দিছে যাতে আমরা সসম্মানে লামিয়ারে ওই পরিবারে পাঠাই দিই বা ওর কাছে দিয়ে দিই, ও লামিয়ারে নিয়ে যাইব। আর যদি লামিয়ারে সসম্মানে না দিয়ে দেই তাহলে হচ্ছে ও আইন আদালত করবে, আর আইন আদালত যদি করতে যায় তাহলে আমাদের মান সম্মান যাবে, আমাদের মান সম্মান যাবে। তোর সেলিম কাকারে, আমাদের এক কাকা আছে, নাম হচ্ছে সেলিম, উনি গ্রামের মোড়ল আর কি, গ্রামের দরবার কারবার করে, ওনার কাছে নাকি মহসিন এগুলা বলে গেছে যে আমি তাদের নামে মামলা করতে চাই না, তাদেরকে আমি ক্ষতি করতে চাই না, তারা যেন লামিয়ারা আমার কাছে দিয়ে দেয়, আমি লামিয়ারে নিয়ে যাবো, লামিয়ার যে সন্তান ওই সন্তানের বাবা আমি। এটা শোনার পরে আপনি, মানে আমার কাছে মনে হয় যে ভাই আমি মানে অজ্ঞান হয়ে যাব, ওই জায়গায় আমি সেন্সলেস হয়ে যাব, এমন একটা পরিস্থিতি যে আল্লাহ এটা আমাকে কী শোনাইলো, যে মানুষটার জন্য আমি এত কিছু করলাম, আর সেই মানুষটার সন্তানের বাবা নাকি আমি না, মানে এটা কি মানা যায়? এটা মানার মতো কথা? এরপরও পায়ের উপরে ভর করে মায়ের ওই কথাটা শুনে বিকালের দিকে আসরের নামাজের পরে আমি তখন সেলিম কাকার বাড়ির দিকে গেছি, সেলিম কাকার বাড়ির দিকে গেছি, উনি তখন বারান্দা, উনি আমার বলি, তুই আসলি কেন? আমারে বললি তো আমি যাইতে পারতাম, আমি নিজে যাইতাম তোর কাছে, তুই তো আমার কাছে আসার দরকার নেই। আমি বললাম, না কাকা, আসছিলাম, এখন আমার আম্মা আমার একটা কথা শোনাইলো, এই কথাটার সত্যতা যাচাই করতে আসছি। কাকা আমি অস্ত্র ফেলে দিছি ঠিক আছে, বাট আমি ট্রেনিং তো ফেলে দিই না, ট্রেনিং তো এখন আমার মাঝে আছে, তো আমি জানতে চাই যে আসলে এই ঘটনাটা কি। কাকা বলে, বাজান রে, তুই অনেক সরল সোজা একটা মানুষ, রাজনীতি করতি, পোলাপানের সাথে চলাফেরা করতি, একটু শৃঙ্খল ছিলি, ঠিক আছে, কিন্তু মানুষ হিসাবে তুই ভালো, মানুষ হিসাবে তুই যতটা না ভালো, এবং তুই তার চেয়ে অনেক বেশি বোকা, তোরে বোকামি করা হয়েছে, লামিয়া মেয়েটা তোরে বোকামি করছে। মূলত লামিয়ার পেটের যে সন্তান দুনিয়াতে আসছে লিমা, ওই লিমার বাবা মহসিন, এটা মহসিন নিজে আমার কাছে বলে গেছে, এবং বলছে তোর যদি বিশ্বাস না হয় তুই হসপিটালে নিয়ে তোর সাথে তোর সন্তানের মিলে কিনে এটা পরীক্ষা করার জন্য, যে তোর সন্তানের বাবা মূলত তুই না, তোর সন্তানের বাবা হচ্ছে মহসিন। হ্যাঁ বললাম, কাকা এটা কি বলেন, মহসিন নিজে বলে গেছে? বলে, হ্যাঁ নিজে বলে গেছে। আমি তখন কি বলবো ভাই, আমি এই প্রথম মানে সারাটা রাত আমি মাঠের ধারে বসে বসে, সারাটা রাত বলতে প্রায় মধ্যরাত পর্যন্ত মাঠের ধারে বসে বসে কাঁদছি, মানে এত কান্না করছে বলার মতো না, যে এই মানুষটার জন্য আমি কি না করলাম ভাই, কি না করলাম, কিভাবে পারলো আমার সাথে এরকম একটা কাজ করতে, আমার সাথে এরকম একটা কাজ করতো কিভাবে পারলো, আল্লাহ তারে কিভাবে এরকম একটা কাজ আমার সাথেও করলো। মানে আমি একরকম এই জিনিসটা আর মেনে নিতে পারি নাই, সম্পূর্ণ মানতেই পারি না যে কেন এটা আমার সাথে করলো, আমার সাথে কেন এটা করলাম, এটা মানতেই পারিনি। এবং না মানার পরে আমি সেদিন রাত্র প্রায় 12টা কি 12:30টার দিকে, আমি এত রাতে কখনোই বাড়িতে আসি নাই, আমি তো পঙ্গু, ঠিক মতো হাঁটতে পারি না, কারণ প্লাস্টিকের 2টাই পা আমার, লাঠির উপর ভর করে খুব কষ্ট করে হাঁটি, তো রাতের বেলায় বাড়িতে আসছি 11:30 কি 12টার দিকে। আসার পরে দেখি ও দক্ষিণের জানালাটা খুলে বসে আছে, চুলগুলা ছাড়া, আর মেয়েটা শুয়ে আছে খাটের উপরে। ভাবতেছি কীভাবে শুরু করব বা কিভাবে কি বলবো, মানে কিছুই বুঝতে পারতেছি না। পরে আমি বললাম, লামিয়া রাতে খাইছো? ও বলে, হ্যাঁ খাইছি, এরকম করেই বলতেছে। আমি বললাম, লামিয়া কালকে আমি লিমারে নিয়ে একটু হসপিটালে যাব, এমনি বলতেছি। আমার বলে, কেন? মানে জানালার দিকে তাকিয়ে বলতেছে, কেন? আমি বললাম, কেন বলতে আমার কিছু কাজ আছে আমার মেয়েটার সাথে, আমি মেয়েটার নিয়ে হসপিটালে যাব। ও আমার বলে, মেয়ে নিয়ে হসপিটালে যাবেন ডিএনএ টেস্ট করার জন্য? এমনিই বলে, মেয়ে নিয়ে হসপিটালে যাবেন ডিএনএ করানোর জন্য? আমি বললাম, যদি করতে হয় তাহলে তো করবোই, তাই না? ও বলে, কেন করবেন?
আমি বললাম করবো এই কারণে যে ডাক্তার আমাকে বলছে আমি কখনো বাবা হতে পারবো না, আমি বাবা হওয়ার ক্ষমতা নাই আমার, কিন্তু হঠাৎ করে আল্লাহ আমাকে কেমনে বাবা বানাই দিল, আমি কিভাবে বাবা হয়ে গেলাম, কিভাবে বাবা হয়ে গেলাম এটা তো আমার জানতে হবে। এটা জানার জন্য আমি আমার মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আমার বলে আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই, আমি বলে দিচ্ছি। আমি বললাম কি বলে দিচ্ছিস? ও বলে আমার এই সন্তানের বাবা আপনি না, আমার এই সন্তানের বাবা মহসিন। আমি বললাম এটা তুই কেন করলি? ও বলে আপনার সংসার করার জন্য। আমি বললাম আমার সংসার করার জন্য? বলে হ্যাঁ, সন্তান যদি না হয় আপনার বাবা মা একদিন আমাকে ঘর থেকে পিটিয়ে বের করে দিবে, আমাকে আপনার ঘরে রাখবে না, আমি আপনার সংসার করতে পারবো না, যার জন্য শুধুমাত্র আপনার সংসার করার জন্য, আপনার সংসারে থাকার জন্য আমি এই কাজটা করছি। ভাই তখন আর মানে কি বলবো, আমার মানে রক্ত তখন এত গরম হয়েছে। আমি তখন আমার হাতে যে লাঠিটা ছিল, মানে যেটা দিয়ে আমি ভর করে হাঁটতাম, ওই লাঠিটা দিয়ে যে ওরা পিটাইতে শুরু করছি। ওরে পিটাইতেছে, এতে আমার মেয়ের ঘুম ভেঙে গেছে। আমার মেয়ে দিছে চিৎকার, মানে লিমা দিছে চিৎকার। লিমা চিৎকার দেওয়ার পরে আমার এই দিকটা আমার মা বাবা আমার দাদা মানে যারা ছিল সবাই তখন চলে আসছে। যে আমাদের পরিবারে কখনো বউ পিটাইছে এরকম কোনো ঘটনা নাই যে কেউ বউ পিটাইছে। তো আমার দাদা এসে আমার ধরে কী শুরু করছে, সেগুলা কী করতেছিস তুই? আমি বললাম দাদা ওরে এখান থেকে নিয়ে যান, ওর যদি এখান থেকে না নিয়ে যান আমি কিন্তু ওরে মেরে ফেলবো, ওরে মাইরে কিন্তু এই শিকদার বাড়িতে কিন্তু জেল খাটবো আমি, কিন্তু আমার কিন্তু ফাঁসি হবে। ওরে আমার এখান থেকে এই মুহূর্তে বের করেন, এই বের করেন। আর আমি ওরে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক, এবং ধর্মীয়ভাবে যেভাবে তালাক দেয় ওভাবেই আমি ওর ওইখানে তালাক দিয়ে দিছি সবার সামনে। তখন চিৎকার করে কান্না করতেছে, চিৎকার করে কান্না করে মেয়েটারে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। এই রাতের বেলায় ঘর থেকে বেরিয়ে গেছে, এবং বেরিয়ে যাওয়ার পর আমি তখন মানে পয়সা মানে কি বলবো, মানে চিৎকার করে কান্না করতেছি। আর আমার সাথে এটা কী হইলো, আমার সাথে এটা কী হইলো, আমার সাথে এটা কীভাবে করতে পারলো, আমার সাথে এটা কীভাবে করতে পারলো, মানে চিৎকার করে কান্না করতেছি, চিৎকার করে কান্না করতেছি, কান্না করতেছি, কান্না করতেছি। এবং আমার এক কান্নায় সকালে ফজরে আজান দিছে, সকালে ফজরে আজান দিছে। আমাদের পরিবারের সবাই তখন আমার কাছে আসছে আজানের সময়। সবাই এসে বলতেছে রাতের ঘটনা রাতের মধ্যে মাটি দিয়ে, সকালে কাউকে এটা বলতে যাইস না, দিনের আলো ফুটলে কারো কাছে এটা বলিস না যে তোর বউ এরকম অঘটন ঘটাইছে, ওই মেয়ে চলে গেছে, আমরা খবর পাইছি মহসিন আইসে ওই মেয়েরে চিটাং শহরে নিয়ে গেছে, ওই মহসিনের বাসায় চলে গেছে, মহসিন ওকে নিয়ে গেছে, এই ঘটনা কাউরেই জানাইস না, আমাদের এলাকাতে মান সম্মান আছে, আমাদের মান সম্মান যা নষ্ট করছিস আর করিস না। আমার আব্বা বলতেছে এটা কাউরে জানাইস না, তুই ঘরের মধ্যে থাক, আমরা তোরে দেখে শুনে আরেকটা বিয়ে দিব, তোর দেখে শুনে আরেকটা বিয়ে করাবো। তা আমি বলছি না আমি বিয়ে করবো না, মানে আমি বিয়ে করবো না, আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই, বিয়ে করবো না এরকম করে বলতেছি। তো না আমি বিয়ে করবোই না, মানে আমার কথা হচ্ছে যে না আমি বিয়ে করবো না, আমার বিয়ে করার দরকার নেই। তো আমার বাপ মা মানে আব্বা মা বলতেছে না তোর বিয়ে করাই লাগবে, তোরে আমরা বিয়ে করাবোই, তোর বিয়ে করতেই হবে। তো করি না, ঘরের মধ্যে বসে থাকি, সারাক্ষণে কান্নাকাটি করি, চোখের পানিতে বালিশ ভিজাই, থাকতে পারি না, মানে শুধু এরকম যে এটা কি হইলো আমার সাথে, ভাই এটা কি স্বাভাবিক কোনো মানুষ মেনে নিতে পারে? এক পর্যায়ে বাসার মধ্যে বিশ্বাস করেন 1 দিন 2 দিন নয়, টানা প্রায় আপনার 7টা মাস, 7 থেকে 8 মাস আমি সূর্যের আলো দেখি নাই, 7 থেকে 8 মাস আমি সূর্যের আলো দেখি নাই, আমি ঘরের বাইরে যাই নাই, এবং 7-8 মাসের মতো আমি টোটালি ঘরের মধ্যে বন্দি ছিলাম। এবং এই 7-8 মাসের মধ্যে আরেকটা ঘটনা ঘটছে যেটা শুনলে হয়তো আপনার হৃদয়টা কেঁপে উঠবে। আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু আমি আসলে এই কষ্ট আমি সহ্য করেছিলাম। 7-8 মাসের মাঝে আমি এটাও শুনতে পাইছি আমার মেয়ে লামিয়ার যে মেয়ে ছিল লিমা মারা গেছে, লিমা মারা গেছে এই খবরও পাইছি। লিমা অসুস্থ হয়ে মারা গেছে, হসপিটালে মারা গেছে, এবং লিমার লাশ আমার বাড়িতে এনে দাফন করা হয়েছে, মানে আমার পাশের গ্রামে দাফন করা হয়েছে, কিন্তু আমি সেখানেও যাই নাই। মানে আমি আমার মেয়ে তো না, মানে লিমার ওই মেয়েটাকে দাফন করতে পর্যন্ত দেয় নাই, কারণ মান সম্মান তো মানে আর কি বলবো, বা ঘরের বাইরে যাব আমার মানে সত্যি কথা বলতে যে আমি যে বাসা থেকে একটু বাইরে যাব, এক পা বাইরে যাব, ওরকম কোনো মানে ইচ্ছা শক্তি আমার ছিল না যে আমি বাসার মধ্যেই থাকবো, বাসার বাইরে যাবই না। আমার জীবনে যাই হবে যেটাই হবে যে কিছুই ঘটবে আমি বাসার বাইরে যাবই না, আমি যাই নাই। 7 মাস পর্যন্ত এই বাসাটার মধ্যে বসে বসে শুধু কান্না করছি, শুধু কান্না করছি। 7-8 মাস পরে আমার মেয়েটা মারা যাওয়ার পরে অনেকেই আমাদের বাড়িতে আসে, বা অনেকেই বলে লামিয়া নাকি একা থাকে, মানে লামিয়ার যে ধরেন পরিচিত মানুষরা আছে অনেকের সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো বা ঘরে আসতো। লামিয়ার অনেক বান্ধবী টান্ধবী থাকতো, স্কুলে যে পড়ছে অনেক বান্ধবী টান্ধবী, অনেক মেয়েরা বলে অনেকে চিটাং শহরে একা থাকে, মানে ও একা থাকে, ওর হাজব্যান্ডের সাথে থাকে না, এগুলো আমার সবাই বলে। তুমি কি হাজব্যান্ডের সাথে থাকবে না কেন? যে হাজব্যান্ডের জন্য ও আমাকে ছেড়ে চলে গেছে, ওই হাজব্যান্ডের সাথে ও কেন থাকবে না?
তো এরকম করে প্রায় 1 বছরের মতো কেটে গেছে ওরা ছাড়া। আমার ওই 1 বছরও কিন্তু চিটং শহরেই আছে। 1 বছর পরে আমার একদিন মনে হইলো যে ওই কেন মহসিন ওরে বিয়ে করে নিয়ে ছেড়ে দিল কেন। মানে তখন আবার মহসিনের উপরে রাগ আসছে যে মহসিন আমার কেন, মানে মহসিন ওকে কেন ছেড়ে দিল, মহসিন ওরে ছেড়ে দিল কেন, বা কী কারণে মহসিন ওরে ছাড়লো। এইটা জানার জন্য আমি তখন মহসিনের সাথে দেখা করার জন্য চিটং শহরে যাই। এই প্রথম আমি এই ঘরের বাইরে যাই যে মহসিন ওরে কেন একা ছেড়ে দিল, আমার কাছ থেকে করে নিয়ে গেল, আমার মানে ওই সন্তানটা সহ নিয়ে গেল, আমার সাথে চিটিং করলে এরপরে ছেড়ে দিল কেন। চিটাং যাওয়ার পরে মহসিনের বাড়িতে আমি যেতে পারি না। চিটং গিয়ে আমি খবর পাই যে মহসিন বিদেশে চলে গেছে, ইতালিতে চলে গেছে অনেক আগেই। মানে ওই ঘটনার কিছুদিন পরে মহসিন ইটালিতে চলে গেল। তখন আসলে আমি এটা হিসাবটা মিলাইতে পারতেছিলাম না যে মহসিন চলে গেল ইটালিতে, মানে কিভাবে কি, মানে মহসিন এইভাবে ওরে বিয়ে করে আইনা আমার বাড়ি থেকে নিয়ে আইসা মহসিন ইটালিতে চলে গেল, মানে কারণটা কি, মানে আমি না এটা বুঝতেছিলাম না যে কারণটা কি, কী কারণে ও চলে গেল। তো একদিন হলো কি, আমি আবার চিটং থেকে পুরো ফিরে চলে আসি। ফিরে চলে আসার পরে একদিন রাতের বেলায় হঠাৎ করে আজকে প্রায় 1 বছর পরে আমি আমার মেয়ে লিমারের স্বপ্নে দেখতেছি মেয়েটা এসে আমার চুল টানতেছে, আমার চুল ধরে টানতেছে, আমার বাবা বাবা বলে ডাকতেছে, আমার পাঞ্জাবি ধরে টানাটানি করতেছে, মানে আমার খুব ডিস্টার্ব করতেছে রাতের বেলায়। রাত্র 11টা থেকে 11:30টার মধ্যে আমি মানে ঘুমাই, মানে সন্ধ্যা রাতে আমি স্বপ্নটা দেখি। দেখার পরে আমার বুকটা তখন কাঁপ দিয়ে উঠলাম যে একটু মেয়ের কবরটার কাছে একটু যাবো। মানে দিনের বেলায় তো যেতে পারি না, মানুষজন দেখলে বিভিন্ন কথাবার্তা বলবে বা এটা ওইটা অনেক কিছুই বলবে, তো আমি যাই রাতের বেলায় কি একটু কবরটা দেখে আসি। তো রাতের বেলায় তখন টর্চ লাইট নিয়ে বেরোইছি। এর মাঝে কিন্তু আমার আব্বা আম্মা বিয়ে করানোর জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করছে যে আমার বিয়ে করাই দেবে, কিন্তু আব্বা আম্মা আমার বিয়ে করাইতে পারে নাই। পরে আমার ওই ছোটো মেয়েটার কবর দেখার জন্য আমি তখন রাতের বেলায় আপনার লাইট নিয়ে আমি তখন এই মেয়েটার কবরের কাছে গেছি, এবং মেয়েটার কবরের কাছে গিয়ে দেখলাম কি মেয়েটার কবর দেওয়া হয়েছে লামিয়াদের মানে ঘরের মোটামুটি কাছেই। ওইখান থেকে আমি আসার সময় দেখলাম যে লামিয়াদের ঘরের ভিতরে কান্নার শব্দ শোনা যাইতেছে, মানে ঘরের ভিতর থেকে কান্নার শব্দ আসতেছে। তো আমি তো জানি ওইখানে ওর মা একাই থাকে, লায়লা খালাই থাকে, তো আর কেউ থাকে না। পরে দরজার কাছে গিয়ে আমি বললাম যে লায়লা খালা ঘরে আছেন? তখন রাত্র আপনার প্রায় 1টা থেকে 1:30টার মতো বাজে। পরে উনি বলে কে? আমি বললাম আমি রোবেল। এ বলে দরজা খুলছে, দরজা খুলে ওনার হাতে একটা বটি, এরকম একটা বটি, বটি দেখার পর তো আমি অবাক। আমি বলি কী ব্যাপার, আপনার হাতে বটি কেন? তোরা আমি 1 কোপ দিয়ে 2 টুকরা করে ফেলবো। আমি বললাম খালা আপনি এরকম করতেছেন কেন, আপনি আমারও কোপ দিয়ে 2 টুকরা করবেন কেন? বলে এখানে কেন আসছিস? আমি বললাম আমি লিমার কবর দেখার জন্য আসছি। বলে কে, লিমের কবর দিনের বেলায় দেখতে আসতে পারলি না, রাতের বেলায় কেন আসলি? ওই হারামজাদা বাইরেও আমার ঘর থেকে, আমি ধাক্কা দিয়ে তোরা ফালাই দিব আমারে বলে। আমি বললাম খালা আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? উনি তখন চিৎকার করে কান্না করে বলে তোরা আমার মেয়ের জীবনটারে শেষ করছস, তোরা টাকার অহংকার দেখাইলি, সম্পদের অহংকার দেখাইলি, বংশের অহংকার দেখাইলি, তোদেরকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না, তোদেরকে আল্লাহ কোনো দিনও ক্ষমা করবে না, তোরা 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 ধ্বংস হয়ে যাবে। আমি বললাম খালা আপনি এটা কী বলেন? চিটিং তো আপনার মেয়ে আমার সাথে করছে, আপনার মেয়ে আমার সাথে চিটিং করছে, আমি তো কোনো চিটিং করি নাই, আপনার মেয়ে আমার সাথে চিটিং করছে, আর আপনি আমাকে উল্টো অভিশাপ দিচ্ছেন। উনি বলে আমার মেয়ে কোনো চিটিং করে নাই, চিটিং করছে তোর ওই বুইরা দাদা চিটিং করছে, আমার মেয়ে কোনো চিটিং করে নাই। আজ আমি মরতে বসছি, আমার মেয়েটা মরে গেছে, আমার মেয়েটা মরতে এসে, আমার নাতিনটা মরে গেছে, তুই বাইরে আমার বাড়ি থেকে। আমি তখন কেমন জানি আমার কাছে মনে হচ্ছে না এখানে মনে হয় কিছু একটা আছে। মানে প্রথমত ওরে আমি যে সময়টা জানতে পারছি মহসিন বিদেশ চলে গেছে, লামি আমার বাড়ি থেকে চলে যাওয়ার কিছুদিন পরে মহসিন নাকি বিদেশ চলে গেছে। যদি মহসিন সত্যি ওর স্বামী হতো তাহলে মহসিন এত সহজে বিদেশ কেন চলে গেল? আর চলে যাওয়ার পরে লামিয়াকে কেন মহসিনের বাবা মা মেনে নিল না, এবং লামিয়া কেন একা একা থাকতেছে? এরই মাঝে লিমা হঠাৎ করে কেন মারা গেল? এই সব জিনিসগুলো তখন আমাকে সন্দেহ ভাবাইতে শুরু করে। আমি তখন খালারে বলি যে খালা আপনি আমার একটু ঘরে ঢুকতে দেন, কী হয়েছে আমার একটু বলেন তো, আপনি এরকম করতেছেন কেন? উনি শুধু বলে তোর ওই বুইরা দাদারে গিয়া জিজ্ঞাসা করো আমার মেয়ের জীবনটা কেন নষ্ট করছে। উনি আমার কিছুই বলে না। আমি রাত্র 2টা-3টা পর্যন্ত ওনার ঘরে বসে, উনি শুধু কাঁদে, মানে পাগল হয়ে গেছে, একরকম মানসিকভাবে পাগল হয়ে গেছে। আমি বললাম যে লামিয়া কোথায় আছে, লামিয়ার ঠিকানা আমার, উনি আমার লামিয়ার ঠিকানাও দেয় না। ওনার ঘর থেকে বেরিয়ে রাতের বেলা আমার ঘরে আইছে, সকালবেলা রেডি হইয়া আমি ঘর থেকে বেরিয়েছি। আম্মা আমার বলে কই যাস? আমরা মেয়ে দেখতে যাবো। আমি বলে আমি আইতেছি, আমার একটা কাজ আছে। এই বলে আমি পুরো চিটং শহরে ডাইরেক্ট হচ্ছে মহসিনদের বাসায় যাই, এবং মহসিনের বাসায় যাওয়ার পরে মহসিনের বাসায় যাই এবং যাইয়া মহসিনের মার সাথে কথা বলি। এবং মহসিনের মার সাথে কথা বলে আমি যেটা জানতে পারি ভাই, এটা শুনলে রীতিমতো আপনার চোখে জল চলে আসবে। মহসিনের মায়ের কাছে যাওয়ার পরে মহসিনের মা আমাকে বলে আমার দাদা, আমার বাবা, আমার বড় জেঠু সবাই এসে মহসিনের মা বাবারে জড়ায় ধরছে।
জড়ায়ে ধরছে এবং তারা যেভাবেই হোক লামিয়ার আমার পরিবার থেকে বের করবে, এবং আমার পরিবার থেকে বের করার জন্য তারা মহসিনের সাহায্য চাইছে। তারা মহসিনকে জানাইছে, কিন্তু মহসিন কোনোভাবেই এটা করে নাই। মহসিন এটা করে নাই। মহসিনকে তারা অনেক বলছে, মহসিন বলছে না, আমি কোনো দরবারে যেতে পারবো না, আমি কোনো কিছু করতে পারবো না, বা ওরা আমি বোন ডাকছি, আমি এরকম কিছু করতে পারবো না। এবং মহসিন যখন পারবে না বলছে, তখন তারা অন্য লোকদের সাথে কথাবার্তা বলছে। আসলে মূলত তোমার বউর সাথে মহসিনের কোনো সম্পর্ক নাই। 2 দিন চিটংয়ে থাইকা পোলাপাইন দিয়া বহু কষ্টের পর আমি তখন লামিয়ার সন্তান বের করি, যে লামিয়া আসলে মূলত কোথায় আছে। জানতে পারি লামিয়া একটা কোম্পানিতে চাকরি করে, একটা অফিসিয়ালে চাকরি করে, একটা কোম্পানির অফিসে চাকরি করে, একটা মেসে থাকে অন্য মেয়েগুলোর সাথে। আমি সেই মেসের মধ্যে একদিন যাই উঠি, ওরে দেখলে চিনা যাচ্ছে না, একদম কালো হয়ে গেছে। আমার বলে, আপনি এখানে কেন আসছেন? আমি তখন তারে বললাম, লামিয়া, মহসিনের মা যেটা বলছে এটা কি সত্য? ও বলে, সব কথা বাদ দেন, আমার মেয়ে কবরে চলে গেছে না, আমার মেয়ের চিকিৎসা আমি করতে পারি নাই। আমি এমন হতভাগা মা যে আমার মেয়েটার আমি হসপিটালে ভর্তি করাইতে পারি নাই, আমার মেয়েটার আমি চিকিৎসা করতে পারি নাই। আপনি এখন কেন আসছেন? আমি বললাম, লামিয়া, তুমি মেয়ের চিকিৎসা করতে পারো না, আমারে কেন বলো নাই? ও বলে, কেন বলবো? আমি তো যা করছি আপনার ভালোর জন্যই করছি। আমি যদি এটা না করতাম তাহলে আপনার রাস্তার পাশে ভিক্ষা করা লাগতো। আমি আপনাকে রাস্তার পাশে ভিক্ষা করাই নাই, আমি আপনার কোটিপতি বানাই দিয়ে আসছি। আমার যেভাবে শিখিয়ে দিয়েছি আমি সেভাবেই করছি। কারণ আমি যদি এটা না করতাম, আপনার দাদা তার সম্পত্তির কানা করেও আপনারে দিত না, আপনার বাবা তার সম্পত্তির কানা করেও আপনারে দিত না। আপনি তো কাজ করেও খেতে পারতেন না, আপনার তো কাজ করার সামর্থ্য ছিল না। হয়তো রাস্তার পাশে গিয়ে আপনার ভিক্ষা করা লাগতো। আপনি যাতে রাস্তার পাশে গিয়ে ভিক্ষা করা না লাগে, মানুষের কাছে হাত পাতা না লাগে, যার জন্য আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে আসছি। আজ আমার মেয়ে মরে গেছে, আমি আর কিছু বলতে চাই না, যান আপনি বিয়ে করে ফেলেন। আমি বললাম, তার মানে লিমা কি আমাদের মেয়ে? ওকে আমি জানি না। আপনি তো আপনার মায়ের কথা শুনে আমার মারছেন, আপনার মায়ের কথা শুনে আমার গায়ে হাত তুলছেন, আপনি তো বলিয়ে দিচ্ছেন যে লিমা আমার মেয়ে না। আপনি সকালবেলা লিমাকে নিয়ে আপনি ডিএনএ টেস্ট করার জন্য যাবেন। আমি বললাম, আমাকে লিমাকে নিয়ে কেন ডিএনএ করার জন্য দিলা না? ও বলে, দিলাম না এই কারণে যে আমাকে সন্দেহ করে সে আমার মেয়ে নিয়ে ডিএনএ টেস্ট করবে, এটা আমি চাই নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে প্রায় 3 থেকে 4টা মাসের জন্য আপনার বাড়িতে যাওয়ার পরে আমি এই জিনিসটার সম্মুখীন হচ্ছি। বারবার ঘরের মধ্যে মিটিংটাকে আমাকে ডাইকে নিয়ে যায়, আমাকে আপনার কাছ থেকে সরানোর জন্য ওরা কম চেষ্টা করে নেয়। শেষ পর্যন্ত আমাকে তার এরকমভাবে আপনার দাদা কোরআন শরীফ হাত দিয়ে বলছে, বুইরা বেটা কোরআনে হাত দিয়ে বলছে, আমি যদি আপনার ঘর থেকে না যাই তাহলে আপনাকে এই ঘর থেকে বের করে দিবে, তার সম্পত্তির কোনো কিছু আপনাকে দিবে না। আপনি বুড়ো বয়সে আপনার পা নাই, আপনি কি করতেন? আমি আপনার এই জন্য ওখানে বড়লোক বানাই দিচ্ছি। আমি বললাম, আমি কিছু না করতে পারতাম, তুমি তো করতে পারতা, তুমি টাকা ইনকাম করতে, সেই টাকা দিয়ে আমরা দুজনে চলতাম। ও বলে, না, আপনিও আমার সাথে কম খারাপ ব্যবহার করেন নাই, আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছেন, আমার গায়ে পর্যন্ত হাত তুলছেন, আমাকে সন্দেহ করে অনেক কিছু আমার সাথে করছেন, আপনিও আমার কলিজাটা কালো করে ফেলছেন। আমি জানি আমি আপনার সাথে থাকলে কোনোদিনও ভালো থাকতে পারতাম না, আপনিও কোনোদিন ভালো থাকতেন না। আপনাকে যদি ঘর থেকে বের করে দিত, আমি আপনাকে নিয়ে যদি থাকতাম, আপনি আমাকে নিয়ে চলতে পারতেন না। আপনি আমাকে বিয়ে করার পরেও এই পর্যন্ত আপনি অনেক কিছু করছেন, আমি কিছু বলতে চাই না। আমি তখন তার বুকে জড়িয়ে ধরে বললাম, ভোরে আমি ভুল করে ফেলছি, চলো বাড়ি যাই। আমার না, আমি যাব না। ও তখন চিৎকার করে কান্না করতেছে, শুধু ওর সাথে ও নয়, ওই মেসে থাকা প্রতিটা মেয়েই তখন কান্না করতেছিল। মনে হয় যেন ওদের কান্নায় পুরো বাংলাদেশটা কাঁদতেছিল গোটা দুনিয়াটা, কাঁদতেছিল আকাশ বাতাসার প্রকৃতি। আমি চিৎকার করে বলতেছিলাম, আমি ভুল করছিলাম, আমি আমার সেই বাবার ঘরে কোনোদিনও যাব না। আমি তোমার মায়ের সাথে ওই ছোট্ট করে আমি তোমার নিয়ে থাকবো, তুমি আমার সাথে চলো। আমরা সকালবেলা আমাদের ছোট্ট মেয়ে লিমার কবরের কাছে যাব। সকালবেলা লিমার কবরের কাছে গিয়ে আমরা কোরআন পড়বো। আমার ছোট্ট মেয়ের কবরকে আঁকড়ে ধরে প্রয়োজনে গ্রামে ভিক্ষা করে আমি তোমাকে নিয়ে থাকবো, তুমি আমার সাথে চলো। আমাকে বলে, পারবেন ওই সমস্ত কিছু ছেড়ে আমার সাথে থাকতে? আমি গ্রামে মাঠে কাজ করব, আমি সবজি ফলাবো, আমি ধান ফলাবো, আমি ফসল ফলাবো, আমরা সেটা করে আপনি পারবেন আমার আমার সাথে থাকতে পারবেন? সব কিছু বলে আমার সাথে থাকতে। আমি বললাম, আমি পারবো। ও আমার বলে, আমি মাঠে ফসল ফলাই, আপনারা খাওয়াবো, আমি আপনারা কোনোদিনও কষ্ট দিব না। আমি বললাম, পারবো লামিয়া, আমি পারবো, কারণ আমি তোমারে ভালোবাসি। সেখান থেকে আমি ডিরেক্ট লামিয়াকে নিয়ে লামিয়ার হয়ে ভাঙা ঘরে ঢুকছি।
আমার বাপ মার আমি শুধু একটা কথাই বলছি যে আপনারা কোনোদিন আমার সামনে আসেন না। যদি কোনোদিন আপনারা আমার সামনে আসেন তাহলে আমি আপনাদেরকে মেরে ফেলবো, আর আপনাদেরকে মেরে ফেলে আমি নিজেকে আর কলঙ্কিত বানাতে চাই না। আমি আপনাদেরকে মেরে ফেলবো, আপনারা প্লিজ আমার সামনে আসেন না। আমার দাদা মারা গেছে, আমার দাদার কবরে আমি মাটি দেওয়ার জন্যও যাই নাই। আমার দাদার কবরে আমি মাটি দিতে পর্যন্ত যাই নাই। এবং এরপরে আমি লামিয়ার সাথে ওই ঘরে থাকতে শুরু করি। লামিয়া ইন্টার পাস করে নাই, এসএসসি পাস করছে। ও গ্রামের মধ্যে বিভিন্ন সবজি করত। ওদের বাড়ির পাশে একটা জমি ছিল, ওই জমির মধ্যে ও ফসল ফলাইতো, বাড়ির পাশে সবজি করতো। এই নিয়ে আমার সাথে ও প্রায় আরও 1 বছরের মতো সংসার করে। আমি জানি না ভাই, এই কথাটা বলতে কলিজা ছিঁড়ে যাইতেছে। একদিন দুপুরবেলা আমি ঘরের মধ্যে শুয়ে আছি, ও আমারে বলে যে জমিতে ওর যে ধান গাছটা লাগাইছিল, তো বলে যে আইলের পানিটা ছেড়ে দিয়ে আসি, কারণ বাড়ির পানিগুলো ওই জমিটার মধ্যে যায় পড়ে। ও বলে বাড়ির পানিগুলো জমিটার মধ্যে পড়লে জমিটা ডুবে যাবে। মানে ওই যে বলে ধান গাছ লাগাইছে গতকালকে, তো বলো গতকালকে ধান গাছ লাগাইছি, এগুলো নষ্ট হয়ে যাবে, আমি একটা আইল ছেড়ে দিয়ে আসি। আইলটা ছেড়ে দিয়ে আসলে পানিগুলো আইল দিবে চলে যাবে, নাহলে ধান গাছগুলো নষ্ট হয়ে যাবে। আমি বললাম বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে তুমি যাও না। ও বলে না আমি যাবো, আইলটা ছেড়ে দিয়ে আমি চলে আসবো। তাই আমি বললাম ছাতা নিয়ে যাও। ও বলে আচ্ছা ঠিক আছে। পরে ছাতা দিলাম, ছাতাটা নিয়ে গেছে। ছাতাটা নিয়ে ওই তখন গেছে ওইখানে যাওয়ার পরে ও যাওয়ার ধরেন আপনার 20-25 মিনিট পরেই হঠাৎ করে একটা ঠাডা মারছে, মানে বিদ্যুৎ চমকাইছে এবং একটা বিকট শব্দ হয়েছে। আমি তখন মানে এই শব্দটা হওয়ার পরেই আমি কী হয়েছে না হয়েছে আমি আর ওটা বুঝতে পারিনি। আমি তো ঘরের মধ্যে শুয়ে আছি। কিছুক্ষণ পরেই হঠাৎ করে কিছু লোকজন লামিয়ার লাশ নিয়ে বাড়িতে আসছে। আয়শা বলতেছে যে ওর গায়ে নাকি ঢাড়া পড়ছে, বিদ্যুৎ চমকাইছে, ওর গায়ে পড়ছে। মানে ওর নিথর দেহটা, মানে শরীরটা পুরো পুড়ে গেছে, কাপড়গুলো পুড়ে গেছে, একদম কালো হয়ে গেছে। আমি পারলাম না ওর সাথে থাকতে। আমার মেয়ে লিমার কবরের পাশে তখন লামিয়ারে কবর দিলাম। যেদিন রাতে লামিয়ারে কবর দিলাম সেদিন রাতে আমি ঘর থেকে দেখি কে জানে কবর করতেছে কবরস্থানে। আমি ওই কেড়ে বলে দৌড়ে গেছি, দেখি কবরটা অর্ধেক খুলে ফেলছে। সকালবেলা গ্রামের লোকজনদেরকে বললাম ওর কবর তো খুঁড়ে ফেলতেছে, ঘটনা কি? সবাই বলে বিদ্যুৎ চমকানো মানুষ বা ঠাড়া পড়া মানুষদের লাশ দিয়ে নাকি কি করা যায়, কি করা যায়, এদের নাকি অনেক টাকায় বিক্রি করা যায়, এই জন্য এটা চুরি করার জন্য লোকেরা আসে। এরপর রাতে আমি এই কবরস্থানে দাঁড়ায় পাহারা দিলাম। 3 দিন পর্যন্ত ওই কবরস্থানে দাঁড়ায় ওর কবর আমি পাহারা দিই। 4 দিন রাতে আবারও একইভাবে ওর কবর করার জন্য আসে। ভাগ্যে সেদিন ওর মা দেখে ফেলে, লামিয়ার মা দেখে ফেলে। ওর মা দেখে ফেলে, তারপরে দৌড়ে গিয়ে আমরা কোনো রকমে আটকে। এরপরে দেখলাম যে না, এভাবে আর হতে পারে না, ও লাশটা এখান থেকে নিয়ে যাবে। অন্তত আমার ভালোবাসার মানুষের লাশটার পাশে না হয় আমি সারা জীবন থাকি, পারলাম না হয় ওর সাথে দুনিয়াতে বেঁচে থাকতে, কিন্তু মৃত্যুর পরে ওর লাশটার সাথে থাকি। যার জন্য ওর কবরের একরকম উপরেই আমি একটা খাট বিছাই দিয়ে আমি সেই খাটে ঘুমাইতে শুরু করি, ওর কবরের উপরেই। এবং এক পর্যায়ে ওর আর আমার মেয়ের কবরের উপরে আমি একটা ঘর বানাই, কারণ বৃষ্টি পড়তো, ঘুমাইতে পারতাম না, যার জন্য একটা ঘর বানাই। ঘর বানিয়ে 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 10টা বৎসর আমি ওইখানে এই কবরস্থানে থাকি এবং ওর কবরের উপরে খাটের মধ্যে আমি ঘুমাই। 10 বৎসর আমি পুরো পাগল হয়ে গেছে। ওর মা মারা গেছে, গ্রামের লোকজন এসে আমারে খাবার দেয়, আমার এইটা দেয়, আমার ওইটা দেয়। 10টা বৎসর আমি ওইখানে ছিলাম। 2005 কি 6 সালের দিকে আমার মা আর আমার বাবা তখন যায় আমারে জড়ায় ধরে চিৎকার করে কান্নাকাটি করে, তুই বাড়িতে আয়। আমাদের এলাকার যে ইমাম সাহেব ছিল তিনি আমারে বুঝাইলো যে এভাবে আমি লামিয়ার কবরে শুয়ে থেকে এতে লামিয়ার আত্মায় নাকি কষ্ট পায়, লামিয়ার আত্মায় কষ্ট পায়, এটা ভালো না, আমি যাতে এটা না করি। এখন তো আজকে 10 বছর হয়ে গেছে, ওর তো আর কিছু নেই, এখন ওর লাশ কি নিয়ে যাইব। 10 বছর ওর কবরে ঘুমানোর পরে আমি বাড়িতে আসি। ভাইয়েরা বোনেরা সবাই সন্তানের বাবা হইল। আজ আমি বুড়ো বয়সে আসছি, বুড়ো হয়ে গেছি, দাড়ি পাকছে, চুল পাকছে, হয়তো কবরে যাওয়ার সময় আসছে। জানি না আল্লাহ হঠাৎ করে কেমন করে আপনার এই ভিডিওগুলো আমার চোখের সামনে আনলো। সবসময় মনে করতাম যে আমার চেয়েও দুঃখী মানুষ মনে দুনিয়াতে আর কেউ নেই, আমার থেকেও কষ্টপ্রাপ্ত মানুষ মনে দুনিয়াতে আর কেউ নেই। কিন্তু আপনার ভিডিওগুলো যেদিন থেকে দেখতে শুরু করলাম সেদিন থেকে মনে হলো যেন আমার থেকেও
আরও বেশি কষ্ট নিয়ে মানুষ দুনিয়াতে বেঁচে আছে। সবার কষ্টের মাঝে নিজের কষ্টগুলোকে ভুলে আল্লাহর কাছে মৃত্যুর জন্য অপেক্ষা করে যাচ্ছি। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে ন্যাখায় দান করুক। আপনি মানুষের না বলা কথাগুলো এভাবে তুলে ধরছেন। ভালো থাকবেন ভাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। যদি পারেন আমার বউ আর আমার সন্তানের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। প্রায় আপনার 2 মাস আগে আমি একবার আমার একজন আঙ্কেলের সাথে চট্টগ্রাম মেডিকেলে গিয়েছিলাম। মেডিকেলে যাওয়ার পরে একটা মধ্যবয়স্ক ডাক্তার দেখতে পাই। যে কোনো কারণে আঙ্কেলের পরিচিত ছিল মেয়েটা, উনি FCBS করা ডাক্তার, চিটং মেডিকেলে বসে। নামটাও বলি, মুন্নি ছিল ওনার নাম। তো ওনার কাছে যাওয়ার পরে আমি ওনাকে দেখে এবং মেয়েটাকে আমার একটু খুব হাসি খুশি বা যথেষ্ট প্রাণবন্ত একটা মানুষ, কিন্তু মধ্যবয়স্ক। পরে ওনার সাথে কথা বলি ওই চেম্বারে বসে। দেন বেরিয়ে আসার পর আঙ্কেলকে বললাম যে আঙ্কেল, উনি আপনার কী হয়? বলে এটা আমার মেয়ে। আমি বললাম যে আপনার মেয়ে কীরকম মেয়ে? তো আমাকে বললে যে এটা আমার একটা মেয়ে। তাই আমি বললাম যে ওনার বিয়ে হয়েছে বা কোথায় বিয়ে হয়েছে, ওনার ছেলে মেয়ে কয়জন? এটা বলে তার তো বিয়ে হয় নাই। কেন বিয়ে হয় নাই? বলে না, বিয়ে হয় নাই, ঘটনা আছে। কেন বিয়ে হয় নাই? বলে বিয়ে হয় নাই, আসলে একটা বিয়ে হয়েছিল কিন্তু সংসার করতে পারে নাই। আমি বললাম কেন সংসার করতে পারে নাই? বলে আসলে ওর একটা মোটামুটি একটু নিম্ন ক্লাসের একটা ছেলের সাথে রিলেশন হয়, প্রেম হয়, বিয়ে হয় এবং ওই পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে মেয়ে তখন MBBS-এ পড়তো। ওই সময়টাতে মেয়েটা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে মেয়ের বাবা মা মেয়ের পড়াশোনার কথা চিন্তা করে বা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ছেলের কাছ থেকে মেয়েকে নিয়ে আসে। এবং আনার পরে মেয়ের বাবা মা যেভাবেই হোক ছেলেটা মেরে ফেলে না, ছেলেটা মারা যায়। আঙ্কেল সঠিক বলতে পারে না, ছেলেটা পরে মারা যায়। এবং ছেলেটা মারা যাওয়ার পর থেকে মেয়েটার বিয়ে বসে নাই। আজকে তার মধ্য বয়স এবং শেষ বয়সে এসে দাঁড়িয়েছে, সে আর বিয়ে করে নাই। এই বাবা মাগুলোকে আল্লাহ কেন হেদায়েত দান করেন আমি বুঝি না। আমি ভাই বুঝি না। সংসার করবে আপনার ছেলে, সংসার করবে আপনার মেয়ে, ভাই আপনারা তো মাথা ব্যথা কেন? আমি কিছু মাকে দেখতে পাই, আমার ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, তারপরেও কথাগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদেরকে বলি যে আমি এরকম মাদেরকে দেখতে পাই যারা মেয়ের সংসার নিয়ে ভীষণ চিন্তিত। নিজের সংসার নিয়ে, নিজের হাজব্যান্ড নিয়ে, নিজের পরিবার নিয়ে, নিজের ছেলে নিয়ে সে এতটা চিন্তিত না, মেয়ের সংসার নিয়ে সে যতটা চিন্তিত। এবং মেয়ের সংসার নিয়ে এমন চিন্তা করতে করতে একটা সময় মেয়ের সংসারটাই ভেঙে দেয়। মেয়ের সংসার নিয়ে চিন্তা করতে করতে মেয়ের সংসারটাই ভেঙে দেয়। আর আবার কিছু মা আছে, এই ছেলে বিয়ে করানোর পরেও মনে করে যে ছেলে তো এখন আমার বুকের দুধ খায়। আই এম সরি টু সে, কেউ মাইন্ড করবেন না, বাস্তবতাগুলো ধরে বলি, কারণ এই বাস্তব গল্পগুলো আমি পাই, তো সেখান থেকেই বলি। ছেলেরে বিয়ে দিল, ছেলে বউ নিয়ে ঘুমায়, মা বলে না আমি ছেলে ছাড়া ঘুমাইতে পারবো না। আমি কিছুদিন আগে এরকম একটা গল্প পাইলাম যে এক মেয়ে আমাকে লিখে পাঠাইলো যে ভাইয়া বিয়ে করছে আজকে 6 বছর, আমার 2টা ছেলেও আছে, এখনও আমার হাজব্যান্ড আমার সাথে যদি 1 রাত ঘুমায় তার মায়ের সাথে তার 2 রাত ঘুমাতে হয়। তার মায়ের সাথে সে না ঘুমাইলে তার মায়ের নাকি ঘুম আসে না। তো ভাই আপনার ছেলের আপনি বিয়ে করাইলেন কেন যদি আপনিই ছেলের সাথে ঘুমাবেন? হ্যাঁ, মায়ের প্রতি ভালোবাসা থাকতে হবে, কিন্তু এই ভালোবাসা নয় যে ভালোবাসা আপনাকে আপনার বউয়ের কাছ থেকে আলাদা করে দিবে। কেন ভাই? মা তো মায়ের জন্য আল্লাহ একটা ভালোবাসা রাখছে, বউয়ের জন্য একটা ভালোবাসা রাখছে। আপনার 2টা দিকে মেনটেন করতে হবে। মা বলেই যে আপনার মাকে দিয়ে আপনার বউ ছেড়ে দিবেন তা কিন্তু নয়। এই জন্য সন্তান যখন বড় হবে, সন্তানকে যখন বিয়ে শাদী করাবেন তখন তাদের ফ্রিডমটা দিবেন। আর সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে অবশ্যই সেই সন্তানকে সন্তানের মতো বাঁচতে দিয়েন ভাই। আমি সেই রাবিশ বাবা মাদেরকে, আমি সরি টু সে, ওই রাবিশ বাবা মাদেরকে বলবো যে আজকে রোবেলের গল্পটা শোনেন। ধ্বংস করে দিল রোবেলের জীবন, ধ্বংস করে দিল রোবেলের জীবন, মৃত্যুতে পৌঁছায় দিল লামিয়াকে। একইভাবে ছোট্ট মেয়ে লিমার জীবনও শেষ করে দিল। আর ওই বাবা মাইগুলোর উপরে আজ এখানেই বিদায়। এই গল্প নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। দেখাবো অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।